ঘটনার জন্য আমরা আলিফের কাছে যাব এবং এরপর যে ঘটনা শুনবো সেটা হসপিটাল একটা ঘটনা, একজন নার্স রিলেটেড একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমরা শুনতে চাই। আলিফ, এই ঘটনাটা আপনি যেটা বলবেন সেটা কোন জায়গার ঘটনা যদি আমাদের বলেন। রাসেল ভাই, আমি অ্যাকচুয়ালি মেডিকেল কলেজটার নাম বলতে পারবো না। আচ্ছা। 1984 সালের ঘটনা। আমার রিসেন্টলি কিছু ঘটনা সব অনেক আগের। 1984 সালের ঘটনা যেহেতু আমি নামটা নাই বলি। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, আমরা শুনি, ঘটনা চলে যাই। তো আপনার যার ঘটনা বলছি, যে প্রত্যক্ষ করেছে তার নাম হচ্ছে আসমা। ওই হসপিটালের ওই মুহূর্তে সবচেয়ে এক্সপিরিয়েন্স একজন নার্স ছিলেন উনি। তো নর্মালি সাধারণ ওনার ডিউটি থাকে সাধারণত গাইনিকোলজি এবং প্রসূতি বিভাগে, যেসব প্রেগনেন্ট উইমেনরা ভর্তি হয় সেই ডিপার্টমেন্টে, এবং চিলড্রেন মানে নতুন জন্ম হওয়া বাচ্চা যারা, তাদেরকে যেই রুমে রাখা হয় সেই রুমে তার ডিউটি থাকে। তো সেদিন তার মানে রোটেশনের ডিউটি ছিল আপনার রাতের বেলা। আচ্ছা। প্রচন্ড শীত, সবার কনকনে শীত একদম। তো সবাই একসাথে জড়সড় হয়ে ইমার্জেন্সিতে বসে কফি খাচ্ছিলেন। ওই মুহূর্তে আবার ওই সময় কফিটা খুব প্রচলন শুরু হয়ে গেছে ওই জায়গায়। তো কফি খাচ্ছে, তো কফি খেতে খেতে হঠাৎ করে ওখানে ডাক্তারও খুব কম ছিল, ডিউটিরত ডাক্তার 3 থেকে 4 জন হবে। হঠাৎ করে বিকট মানে অনেকের জোরে চিল্লাচিল্লির মাধ্যমে অনেকগুলো মানুষ একজন লোককে নিয়ে আসলো, এবং যে লোকটিকে নিয়ে আসলো ডিরেক্টলি ইমার্জেন্সি। আমি একটু খেয়াল করতে বলবো যে উনি কিন্তু একটা কথা বলেছেন যে অনেক মানুষ একটা রোগীকে নিয়ে আসলো, এবং আপনি বলছিলেন যে বেশ হোমরা চোমরা লোক বলেই মনে হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যে উনি অনেক ক্যাডার টাইপের লোকজন নিয়ে আসছে, মানে খুবই সুপরিচিত একজন মানুষ। আচ্ছা। তো ঢোকার পরে ডিরেক্টলি মানে ইমার্জেন্সির দরজা ধাম করে খুলে ঢুকে গেলেন। ওর যে রোগী ছিল বোঝা গেল যে সে মারাত্মকভাবে জখম হয়েছে। আশ্চর্যজনক ঘটনা যেটা, রোগীর 2টা হাঁটু থেকে পা গুলো ঝুলছিল। আচ্ছা। কেটে ফেলা হয়েছে, মানে মনে সম্ভবত কুপিয়ে। আচ্ছা। তো পাগুলো ঝুলছে, তো ব্লিডিং তো কন্টিনিউয়াসলি পড়ছে, হয়ে যাচ্ছে। তো সবাই মিলে একসাথে চলে আসছে, সব ডাক্তাররা এবং নার্সরা, তাকেও এক প্রকার ঝাড়ি দেওয়া হয়, এই তুমি আসো না কেন। তো তাকে মানে বলে যে ক্যানুলা খোঁজো। ক্যানুলা মানে যেদিক থেকে স্যালাইন আমরা এন্ট্রি করি বা না মানে ভেইনটা খুঁজতে বলে। তো সে খুঁজে পাচ্ছে না, অনেক কষ্টে সে পেয়ে গেল, যেহেতু অনেক এক্সপিরিয়েন্স পেয়ে গেছে, এবং যেহেতু জখমের কেস, তো পুলিশ তো অবশ্যই আসবে। তো ওই পুলিশের পারমিশন পেতে পেতেই চলে গেছে, তারা ওটিতে নিয়ে গেছে। তো ওটিতে তিনি আর যায় নাই, কিন্তু ওই দিন লোকবল কম থাকায় তাকে আবার ওটিতে ডাকে। সে যখন ওটিতে যায়, গিয়ে দেখে যে 2টো পাই কেটে ফেলা হয়েছে লোকটির, এবং ব্যান্ডেজ করছে। সেও আবার তাকে ক্যানুলা বের করে স্যালাইন এন্ট্রি করতে বললো, ব্লাড দিচ্ছে, এবং ব্লাডটা বি পজিটিভ ছিল। সে বলেছে যে এটা ইজি এবং ওই জায়গায় অ্যাভেলেবল ছিল। তো উনি সবকিছু শেষ করে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর দেখে 45 মিনিটস পরে আবারও দৌড়াদৌড়ি শুরু, মানে ওই পেশেন্টের পালস পাচ্ছে না, কিছুক্ষণ পর পেশেন্টটা মারা যায়। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। তো উনি এটা হলেই তো ভালো, সেটাই। হ্যাঁ, তো উনি আর এগুলি নিয়ে খেয়াল করে নাই, কারণ এত কেসেস আসে এগুলো ওই জায়গায়, এত ধরনের মানে এত উল্টো পাল্টা কেস আসে, কাটা ছেঁড়া, উনি অভ্যস্ত। রাইট। 1 সপ্তাহ পরে ওনার ঘুম ভাঙে রাসেল ভাই, প্রচন্ড, মানে প্রচন্ড একটা জোর শব্দ, বিকট শব্দে ঘুম ভাঙে। আচ্ছা। ঘুম ভেঙে দেখে রাত তখন 1টা বা 2টা বাজে। সে যেহেতু টায়ার্ড ছিল, ঘুম ভাঙার পর দেখে তার খাটটা নড়ছে। আচ্ছা। তো নড়ার সে ভয়ে ভূমিকম্প মনে করে পাশের রুমে চলে যায়। ডিয়ার লিসেনার, শুধুমাত্র বাছাই করা ভয়ঙ্কর ঘটনা শুনতে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে আপনারা শুনতে পারবেন সবথেকে বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো। প্রত্যেকটি ঘটনা আমি নিজেই বাছাই করে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি। আপনারা প্রত্যেকটি ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তবে আপনাদের মাঝে কোন ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। চলুন আমি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি ঘটনার মধ্যে। আমরা প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। সবাইকে জাগ্রত করে, সবাই বলে না না, এটা ভূমিকম্প না, তুই কিছু ফিল করতেছিস অন্য। আচ্ছা, তুই জাগে ঘুমা। সে কিছুক্ষণ পর আবারও তার ঘুম ভাঙে, এবং আবারও ঠিক একই ভূমিকম্পের অবস্থায়, মানে ভূমিকম্প তার খাট নাড়াচ্ছে। সে আবারও রুমে যায় এবং বলে যে আমার অবস্থা এখানে থাকা যাবে না, আমি তোদের সাথে থাকবো। ওই দিনটা কোনোভাবে অতিক্রম করার পর ঠিক পরের দিন আবারও ঠিক একইভাবে তার ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে সে যেটি মানে ঘুম ভাঙার পর সে যেটি ফিল করে যে তার পায়ের উপরে কিছু ভারী
কিছু জিনিস ফিল করছে, যে আমার পায়ের উপরে কিছু ভারী আছে। রাসেল ভাই সরি, পায়ের কাছে ভারী না, সে শব্দ পায় খাটের নিচে। খাটের নিচে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি প্লটটা একটু চেঞ্জ করে ফেলেছি। খাটের নিচে সে একটু শব্দ পায়, শব্দ পেয়ে সে এখন দেখে যে বাচ্চার কান্নার শব্দ। সে খাটের নিচের ওই চাদরটা উপরে উঠিয়ে দেখে খাটের নিচে অজস্র বাচ্চা কান্না করছে খাটের নিচে। এইটা দেখে তার আর কোনো কিছু ঠিক নাই, সে সেন্স হারিয়ে ফেলে। এবং সেটা সে বলে, ওই প্রথম আমি বুঝলাম সেন্স হারানো কি। আমি প্রথম ফিল করলাম যে আসলে অজ্ঞান জিনিসটা কি। আমার ফ্রেন্ডরা, আমি ঘুম ভাঙে তাদের অন্য রুমে, এবং আমি তাদেরকে বলি, তারা সবাই বলে আসলে ওই যে লোকটা মারা গিয়েছিল, ওনারা নার্সরা মিলে জিনিসটা খুব এক্সাজারেট করে, জানতে চায় কি হয়েছিল। এবার আমি লাশের ঘটনাটা বলি রাসেল ভাই। লাশটি যখন যে মারা যায়, যখন ঘোষণা করে যে অফিসিয়ালি উনি ডেড, এত লোক যে নিয়ে এসছে, কেউ লাশটা রিসিভ করে নাই, একটা মানুষও নাই। তার মানে কোনো আত্মীয় স্বজন বন্ধু কেউ না, কেউ ওর মধ্যে ছিল না। এত মানুষ মনে হচ্ছিল অনেক মানুষ, কিন্তু একটা বান্দা নাই যে সে লাশটা রিসিভ করবে। পুলিশ যখন আসে, পুলিশ পোস্টমর্টেম করে, তারা সবকিছু ওই 7 দিনের মধ্যে দেখে যে লাশটাকে নিয়ে কি হচ্ছে। পোস্টমর্টেম করার পরে ওই জায়গাটা রেখে দেয়। এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য রিনাউন্ড কলেজ এটা, যেখান থেকে ডেড বডিজ ইজিলি অ্যাভেলেবল। হ্যাঁ, খুবই, আমি জানতাম না, আজকেই প্রথম শুনলাম। হ্যাঁ, সেটাই। তো সেইখানে আপনার ডেড বডিজদের সাথে এই জিনিসগুলো রাখা হয়, ওই লাশটা রাখা হয়। কিন্তু ওর মধ্যে পর্যন্ত 2-3 দিন পার হয়ে যাওয়ার পরও কোনো ক্লেম করে নাই লাশটার কোনো ক্লেম করার লোক ছিল না। তো তাদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে, জিনিসটা নিয়ে সে খুব চিন্তা করে। তো ফ্রেন্ডরা বলে, ওই যে কিছুদিন আগে অজ্ঞান হলো, কিছুদিন পর অজ্ঞান হলো, তার ফ্রেন্ডরা বলে, তুই এটা নিয়ে নাড়াচাড়া করেছিস, ওইটার কারণে তোর এই সমস্যাটা হচ্ছে, বেটার ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় যা। ঠিক 2 থেকে 3 দিন পর তার আবারও রাসেল ভাই ঘুম ভাঙে রাত 3:30-4টার দিকে। ঘুম ভাঙার পর সে পায়ের উপরে, একটু আগে বলে ফেলেছিলাম, সে একটা ভারী বস্তু ফিল করে, এবং এতদিনের ইনসিডেন্টের কারণে সে লাইট জ্বালিয়ে ঘুমতো, এবং তার রুমমেটসও চলে এসছে। সে লেপটা সরিয়ে নামতে যাবে, এমন সময় দেখে তার পায়ের উপরে ঠিক সেই 2টো পা, কাটা পা পায়ের উপরে পড়ে আছে। এটা দেখে সে দৌড়ে এসে তার রুমমেটকে জাগাচ্ছে, সে চিল্লাচিল্লি করছে, সে কান্নাকাটি করছে, রুমমেট জাগছে না। ভয়ঙ্কর ব্যাপার। রুমমেটকে উনি ইভেন কি অনেক জোরে ঝাঁকি পর্যন্ত দেয়, কিন্তু রুমমেট জাগেনি। এবং সে বলছে, আমি ফেইন্ট হচ্ছি না কেন, আমি অজ্ঞান হচ্ছি না, সেটাই, আমি অজ্ঞান হয়ে গেলেই তো মনে হয় এটা আমার স্বপ্ন, এটা নাথিং এলস, কিচ্ছু না, এটা আমার স্বপ্ন। কিছুক্ষণ পর রাসেল ভাই তিনি দেখতে পায় যে ওই 2টো পা এবং আবার কান্নার সাউন্ড আসছে খাটের নিচে। সেই বাচ্চাগুলো যেগুলি কিছুদিন আগে দেখেছিল, তার আর ভয়ের কোনো সীমা থাকলো না। আর আধা ঘন্টা পরে আজান দিয়ে দিল। মজার বিষয়, আজানের আল্লাহু আকবার বলার সাথে সাথে সব ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, কিচ্ছু নাই রুমে, এক ফোঁটাও সেই জিনিস কিচ্ছু দেখছে না। আমি তো জাগ্রত, এবং সাথে সাথে তার ফ্রেন্ডও জেগে যায়। তাহলে এতক্ষণ কি দেখলাম আমি? এতক্ষণ আমি এগুলি দেখার তো কোনো কারণই নাই। আমি যদি সারাক্ষণ চিন্তাই করতাম, তাহলে কেন আমার পা আসবে, কেন আমি বাচ্চা কেন দেখবো? সেটাই, বাচ্চা দেখার তো কোনো কোয়েশ্চেনই আসে না। আমি সারাদিন কাটাছেড়া জিনিস দেখি, মানুষ আস্তে আস্তে মরতেছে আমার হাতের উপর। হ্যাঁ সেটাই, এবং হ্যাঁ সেটাই, আমার তো অন্য কোনো কিছু দেখার কথা ছিল। আমার রুমে কেন এগুলি আমি দেখবো হঠাৎ করে? সে বলে, আমি থাকবো না এইখানে, আমি থাকবো না, আমি ছুটি নিব। এবং তার ডাক্তাররাও, ওই রিলেটেড ডাক্তার ডিপার্টমেন্টের ডাক্তাররাও তাকে ছুটি দেয়, খুব বিশ্বাস করে ব্যাপারটা। হ্যাঁ, এক্সপিরিয়েন্স একজন নার্স উনি, ছুটি নেয়। 8 থেকে 10 দিন পর সে যখন ব্যাক করে, একটা পজিটিভ সাইন হচ্ছে ওই যে লাশটা যেটা ছিল কেউ ক্লেম করবার না, সে দাফন হয়ে যায়। সেটা নিয়ে যায় এবং নিয়ে দাফন করে ফেলে গভর্নমেন্ট থেকে। এবং এরপরে সে যখন রুমে যায়, একটু ভীত সন্তুষ্ট থাকলেও আর কিছু ঘটেনি। আচ্ছা, তার কথা আমি যখনই খবর পেলাম লাশটা দাফন হয়ে গেছে, এবং আমি তো ভয় ছিলাম আজকে রাত্রে আমি কিছু দেখবো, কিন্তু না, আজকে আমি ঠিক আগের মতো ফিল করছি। খুব ঠান্ডা জায়গাটা, খুব আরামে আছে, শীত তো সেরকম ওরকম ভাবেই আছে, আমি আগে যেরকম ভাবে ছিলাম। তো মাঝখান দিয়ে আমি চোখটা বন্ধ করতে গেলে আমার কাছে মনে হতো না, আমি আসলে ঘুমোতে পারবো না আজকে রাতে। এখন আর সেই কন্ডিশন, আমি ইভেন বাসায় যেও, ওনার কথা হচ্ছে আমি বাসায় যেও ঘুমোতে পারছিলাম না। কিন্তু বাসায় আমি কিছু দেখি নাই। আমি যখন এখানে নিউজ পেলাম যে লোক লাশটা দাফন হয়ে গেছে, আমার সাথে কিছু করছে না।
এটাই রাসেল ভাই, এটা রহস্য থেকে গেল এবং এই রহস্যের আসলে উন্মোচন করার কোনো লোকও নাই। একদম। তো থ্যাংক ইউ সো মাচ আলিফ। আলিফ, শুনি আপনার লাস্ট ঘটনাটা। রাসেল ভাই, এটি আসলে একটা ছেলের ঘটনা, তার মায়ের কাছ থেকে আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলছি। তো ছেলেটি অনেক দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির একটি ছেলে ছিল, ছোটবেলা থেকেই এই গাছের ডালে ঘরের চালে। ঢাকায় বাবা যখন শিফট হয়ে আসে, বাবা টিএনটি বোর্ডে চাকরি করতো আর কি। ঢাকায় যখন শিফট হয়ে আসে, ঢাকায় তাদের নিজেদের একটা 3 তলা বাড়ি ছিল, জায়গাটার নাম আমি বলছি না। সেই 3 তলার একদম 3 তলায় তারা থাকতেন। তো বেশি বড় জায়গা না। তো ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। তো বড় হতে হতে যখন ক্লাস 9-এ পড়ে, 1998-এর ঘটনা, যখন ক্লাস 9-এ পড়ে, হঠাৎ একদিন স্কুল থেকে বাসায় আসার পরে তার রুমে ঢোকার পর থেকে সব ওলট পালট করে ভেঙে ফেলছে সে। বাসায় মা খুব অবাক হয়ে যায়, মানে উনি খুব অবাক হয়ে যায় যে আমার ছেলের বলে কি করছে, একমাত্র ছেলে, কিছু বলতেও পারে না। ভাঙতে ডাইনিং স্পেসে চলে আসছে। ওই সময় বাবা উপস্থিত ছিল বাসায়। বাবা কি করলো, অনেকক্ষণ পেটালো ছেলেটাকে, কিন্তু কিছুতেই মানাতে পারছে না এবং ছেলেটা কোনো কথাবার্তা বলা ছাড়া সব ভেঙে ফেলছে। একটা সময় ছেলেটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ার পর ঘর পুরো তছনছ। তো ছেলেটার পাশে যেটার মাই ছিল এবং বাসায় আশেপাশে অন্য লোকজন, মানে আশেপাশেই ওনার ভাইয়ের বাসা ছিল মহিলার। তো তার ভাই এসে, ভাই আত্মীয় স্বজন সবাই এসে ঘর পরিষ্কার করলো এবং সারাদিন লোকজন মোটামুটি বাসায় উপস্থিত ছিল। তো রাতের বেলা রাসেল ভাই হঠাৎ করে রাত 1টা-1:30টার দিকে দরজায় কি জানি নক করলো। তো যেহেতু মা পাশে ছিল, মা উঠে যায়নি, বা বলছে আমি খুলতেছি। আমার হাজবেন্ড দরজাটা খুললো। খোলার পর দেখলো একটা লোক সিঁড়িতে বসে আছে, পুরাপুরি চাদর মুড়োনো। জিজ্ঞেস করলেন তুমি কে, কিন্তু কোনো উত্তর পেল না। একটা লোক যদি হঠাৎ করে রাত্রে 1টার দিকে আপনার রুমের মানে মেইন দরজার সামনে সিঁড়িতে বসে থাকে, আপনার নিজেরই ভয় লাগবে এবং মনে হবে যে ডাকাত আসলো নাকি কিছু একটা। সে কি করলো, রুস্তম নামে যে তাদের দারোয়ান, অনেকক্ষণ দারোয়ানকে ডাকলো। দারোয়ান উপরে আসে না। অন্য সময় দারোয়ান কান পেতে থাকে, আস্তে একটু ডাক দিলে উপরে এসে পড়ে, কিন্তু এখন রাতের বেলা ও তো ডিউটিতে থাকার কথা, ও ডাকতেছে কিন্তু রুস্তমের কোনো খবর নেই। হঠাৎ করে তিনি দেখলেন ওই লোকটি দাঁড়ানোর পর আপনার কাপড় শরীর থেকে চাদরটি খুলে ফেললো এবং দেখলো যে ওনার ছেলে রনি ওই কাফনের কাপড় পেঁচিয়ে দাঁড়িয়ে আছে ওনার সামনে। আচ্ছা, এটা তো পরের ঘটনা রাসেল ভাই। উনি এসে দেখলেন ওনার হাজবেন্ড পড়ে আছে, যে মা নিয়ে এসে দেখলেন হাজবেন্ড পড়ে আছে এবং হাজবেন্ডকে উঠিয়ে ফোন দিয়ে পাশের থেকে আবার আত্মীয় স্বজনকে, যারা ভাই ছিল, ওনাকে ডেকে নিয়ে এসে হসপিটালে নিতে রাস্তায় পথিমধ্যে তাদেরকে অ্যাম্বুলেন্সে এই কথা বলে যে আমি রনিকে দেখছি। এখন তো হসপিটালে নিয়ে যাওয়া হলো। 5 দিন পর ডাক্তার ডিক্লেয়ার করলো যে ওনার রাইট সাইডটা প্যারালাইজড হয়ে গেছে। তো এই এত প্রতিকূলতার মাঝখান দিয়ে কি হয়েছে রাসেল ভাই, এটা উনি মনেই করেন নাই। খালি রনির পাশে একজন আছে, সেটা উনি কনফার্ম ছিল একদম। তো কি হলো, মাঝখান দিয়ে সে যখন বাসায় ফিরলো তখন জানলো এর মাঝে লোকজন কথা বলতে পারে না, কারণ ওনার হাজবেন্ড আইসিইউতে ছিল, কথা বলতে পারে না ঠিক মতো। তো উনি যখন বাসায় হাজবেন্ডকে নিয়ে ব্যাক করলো, তখন জানলো যে ওই বাসায় যে দারোয়ানটা ছিল রুস্তম, ওই দিনই মারা যান। আচ্ছা। এবং ওই দিনই ওই লোকটার শীতকাল রাসেল ভাই, ওই দিনই ওই লোকটার ডেড বডিটা পিছনে বাড়ির যে স্ল্যাব গুলো আছে ওইখানে পাওয়া যায়, ড্রেনের ভেতরে। যত গরম, মানে শীতকালে লাশ পৌঁছার কথা না, ড্রেনের মধ্যে লাশটা ওই একদিনের মধ্যে নাকি পৌঁছে গেছিল। তো লাস্ট কোনো ক্লেম মানে কোনো ধরনের পুলিশে কেস ছাড়াই আত্মীয় স্বজন নিয়ে যায়। এখন আত্মীয় স্বজন কেন কেস করলো না, এটা ওনার কোশ্চেন। কেন কেস করলো না, লাশটা নিয়ে ওনারা চলে যায়। তো ঘটনা এইভাবেই চলতে থাকে। রনি মাঝখান দিয়ে নর্মালি ছিল। হঠাৎ একদিন রাসেল ভাই শীতকাল চলাকালীন অবস্থায় ওই বাবাকে বাসায় নিয়ে আসার 1 থেকে 2 সপ্তাহ পরে হঠাৎ করে তার রাতের বেলা ঘুম ভেঙে ডাইনিং স্পেসে পানি খেতে যায়। হঠাৎ করে তার রনির রুম থেকে গুনগুন করে কথার সাউন্ড আসছে। উনি কি করলো, দরজাটা আচমকাই খুলে দেখলো পুরো রুম পরিষ্কার, কেউ নাই, কোনো বান্দা নেই, রনিও নাই। উনি পুরো বাসা তন্ন করে খুঁজলো, রনির কোথাও খুঁজে পেল না। তাহলে দরজার ভেতর দিয়ে সিটকানি লাগানো, রনি গেল কোথায়? কেউ তো দরজা খুলেই নাই। বাসায় খালি উনি, ওনার হাজবেন্ড এবং রনি থাকতেন, আর সকালে একটা ছুটা বুয়া কাজ করে চলে যেত। তাহলে রনি গেল কোথায়? বাসার নিচে খুঁজলো, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি চলছেই। নিচের থেকে ভাড়াটিয়া উপরে এসছে বা ভাই চলে এসছে, ছাদের উপরে খোঁজাখুঁজি হলো। এলাকায় বিভিন্ন জায়গায় মাইকিং করেও রনিকে 20 দিন খুঁজে পেল না। হঠাৎ করে এই শোকের মধ্যে একদিক দিয়ে বাবা প্যারালাইজ, দিক দিয়ে রনি উধাও,
ওনার অবস্থা তো খুবই খারাপ। উনি কি করবেন অ্যাকচুয়ালি, হঠাৎ করে একদিন খবরের কাগজ বাসায়, তো উনি নিতে গেছেন, দরজার নিচ থেকে খবরের কাগজ, দেখলো খবরের কাগজটা আটকে আছে, কেউ জানি দাঁড়িয়ে আছে, খবরের কাগজ নিচ থেকে বোঝা যাচ্ছে দাঁড়িয়ে আছে খবরের কাগজের উপরে। উনি দরজাটা খুললেন এবং খুলে দেখলেন যে রনি চলে এসছে। ওনার তো খুশির অন্ত নাই, রনিকে একটা চর মেরে সাথে সাথে জড়িয়ে ধরে যে তুই কই ছিলি। তো অনেক ফ্যামিলি মিটিংস হয় রনিকে নিয়ে, আসলে রনি কোনো কথাই বলে না। আসার পর থেকে কোনো ধরনের কথা, কোনো ধরনের কিচ্ছু না, কোনো ইন্টারাকশন নাই। ইভেন বাবা যে অসুস্থ, বাবা যে আপনার প্যারালাইজ অবস্থা, বাবাকে ইভেন দেখতে পর্যন্ত তার রুম থেকে ওই রুমে পর্যন্ত যায় নাই। তো যেহেতু ছেলে একবার বাসা থেকে বেরিয়ে গেছে, সে চাচ্ছিল না কোনো অকারেন্স ঘটুক যাতে আবারও ছেলেটা বাসা থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে একদিন বিকেলবেলা, ওই তো এই কয়দিনের মধ্যেই, 1 মাসের মধ্যে একটা গ্যাপ আছে, তো উনি হরলিক্স বানিয়ে ওই ছেলের রুমে নিয়ে যাচ্ছে। রুমে গিয়ে দেখে এই দৃশ্য কেউ দেখার পরে মাথা ঠিক থাকার কথা না, দেখছে যে ছেলেটি হাসছে, নিজের হাত নিজেই কাটছে, নিজের হাত নিজেই কেটে ফেলতেছে, হাতটা প্রায় ঝুলে গেছে এবং হাসতেছে। সে এক দৌড়ে গিয়ে ওড়না দিয়ে কোনোভাবে রক্ত বন্ধ করার চেষ্টা করছে এবং জোরে জোরে চিৎকার করছে। নতুন দারোয়ান উপর নিচের থেকে উপরে আসছে, উপরে এসে পাশের বাসায় তার ভাইকে খবর দিচ্ছে এবং রনিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো এক্সেসিভ হেমোরেজ হওয়ার কারণে ছেলেটি মারা যায়। কেন মরলো রাসেল ভাই, হাতটা কেন কাটলো, এটা তো অ্যাকচুয়ালি উনি ধারণা করতে পারেন না। এই রহস্য কোথার থেকে, কোন জায়গা থেকে আমার ছেলেকে কি হলো, বাসায় আসার পরে সে এরকম হাসতেছে রাসেল ভাই, সে হাতটা কাটতেছে, এর আগে সে কবজি কাটছে, এরপরে সে হাত কাটছে এবং তার রক্তে পুরো রুম ভেসে গেছে, কিন্তু ছেলেটি হাসতেছিল ওই মুহূর্তে। তো উনি নিজেকে আর ঠিক রাখতে পারেন নাই। উনি প্রায় একদিন পরে ওনার জ্ঞান ফিরে, কিন্তু ছেলে তো আর ফিরে আসে নাই। তো তিনি ডিসাইড করে যে না, থাকবো না। প্লাস ওনার হাজবেন্ডও আপনার প্যারালাইজ, তো ওনাদের একটা অফার ছিল বাংলাদেশের বাইরে চলে যাবার, উনি তার ছোট বোনের কাছে চলে যাবে, তো নেদারল্যান্ডে চলে যাবে। যাওয়ার দিনের রাসেল ভাই, আমি যদি শর্টকাটলি বলছি, যাওয়ার দিন যখন বাসার থেকে সবাই ব্যাগ লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে, ওনার হাজবেন্ড হুইল চেয়ার দিয়ে বাসায় থেকে বের হচ্ছিল, এমন সময় ওই হাজবেন্ডই খুব জোরে চিৎকার দিয়ে সবাইকে আটকে দেয়। কথা বলতে কষ্ট হতো, কিন্তু ওইটি দেখার পর থেকে ওনার হাজবেন্ড টোটালি 2 পাশে প্যারালাইজড হয়ে যায়, পর থেকে কথা বলতে পারে না। 5-6 বছর পর জিনিসটা স্বীকার করে, 5-6 বছর জিনিসটা শেয়ার করে, যখন ওই হল্যান্ডে ভালো ট্রিটমেন্ট পাওয়ার পরে নিজে হালকা করে লিম্স নাড়াতে পারছেন, মুভ করতে, কথা বলতে পারছেন। ওই কথা বলার জড়তার মাঝে যেটা বলে যে উনি যেদিন বাংলাদেশ ছেড়ে চলে যায়, বাসা ছেড়ে চলে যায়, তখন ওই মুহূর্তে রনির সে একটা হাতটা সে খাটের উপর দেখে গেছে যাওয়ার সময়, এবং এটা সে বলতে পারে নাই। ওই মুহূর্তে সে তো প্যারালাইজ হয়ে গেছে এবং অলমোস্ট লাইক কোমা, প্রায় 1-2 মাস কোমাতেই ছিল ওগুলো। তো মহিলার এই ট্র্যাজেডির কথাটা হয়তো শেয়ার করতে, আগেই শেয়ার করতাম, আমি আগেই ঘটনাটা ছিল, আজকে বললাম, আপনি বললেন শেয়ার করতে। মহিলা আসলে আমাকে যখন বলে, বাংলাদেশে কিছুদিন আগে এসেছিলেন এবং চলে গেছেন উনি, ওরা হাজবেন্ড ওখানে থাকে এবং ওখানকার গভর্নমেন্ট বলে দিয়েছেন যে কোনো ধরনের মুভমেন্ট করা যাবে না। এই অবস্থা, এটাই ছিল। অনেক ধন্যবাদ আলী। সরাসরি কথা না বাড়িয়ে, তো সময় একেবারেই কম, চলে যাচ্ছে ঘটনায়। আপনার ঘটনাটা যদি একটু শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নামটা একবার একটু। হ্যাঁ, আমি এস.এম. আরিফ বলছি। আমার বাসা মিরপুরে, আর ড্যাফোডিলে আমি ফটোগ্রাফি সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে আছি। আচ্ছা, আমি ঘটনায় চলে যাচ্ছি। তার আগে একটু বলে নেই যে যে আমার গ্রামের বাসা দিনাজপুরে। রাইট। তো দিনাজপুরে যেহেতু সেখানে একটু হিন্দু এলাকায় যে হিন্দুদের দেখা যায় মুসলমানের থেকে হিন্দুরা একটু বেশি থাকে। তো আমাদের যে গ্রামটা, সেই গ্রামটা যে আপনার দিনাজপুর শহর থেকে 3 থেকে 4 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো সেখানে একটা দিঘি আছে, ঠিক আছে। সেই দিঘিটা যে কখনো পানি শুকায় না, পানিটা কখনো শুকিয়ে যায় না। সেটা হোক যত শীতের সময় দেখা যায় যে অনেক পুকুরের পানি শুকিয়ে যায়, বাট সেটা শুকায় না। তো দেখা যায় সেই দিঘিটা ছিল যে পার্শ্ববর্তী একটা নদী আছে, সেই নদীর একটা ব্রাঞ্চ হিসেবে ছিল। তো নদীটা যখন মারা যায়, নদীটা নদী মরে যাওয়ার পরে সেটা একটা পুকুরের মতো হয়ে যায় এবং সেই পানিটা কখনো শুকায় না। তো সেটা নিয়ে অনেক কিংবদন্তি এলাকায় ছড়িয়ে আছে। তো রাসেল ভাই, যেটা আমি বলবো সেটা যে আমার দাদি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিল, উনি বেঁচে নেই, যাই হোক, ওনাকে জান্নাতবাসী করুন। তো আমাদের দাদু বাসাটা যে একদম মাটির,
তো মাটির বাসা হওয়াতে দাদি দেখা যায় বিভিন্ন অকেশন আসলে সেটা লেপেন বা মোছেন আর কি, মাটি দিয়ে বিভিন্ন করে মোছেন। তো সেরকমই একদিন মুছতে দেখা যায় যে ওই কাজটা সারতে সারতে মুছতে মুছতে দেখা যায় যে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, একদম মাগরিবের আজান হচ্ছে এরকম আর কি। দেখা যায় লোকজন নাই। তো আমাদের বাসায় চাপকল আছে, বাট দাদি ভাবলেন যে কি দরকার এত কষ্ট করে চাপকল চাপানো, তো আমি গিয়ে দিঘি থেকে একটু ফ্রেশ হয়ে আসি বা একটু কাদামাটিগুলো একটু ধুয়ে আসি। তো উনি কি করলেন, একা একাই চলে গেলেন দিঘির পাশে। তো দিঘির পাশে গিয়ে দেখা গেল যে উনি হাত পা এসব জায়গায় মাটি সাফ করছেন। তো সাফ করতে করতে দেখা যায় যে দিঘিটার ঠিক মাঝখানে একটা পাকের মতো তৈরি হয়েছে। রাসেল ভাই যেটা বলবো যে দেখা যায় যে ঝড়ের সময় বা সে সময় নদীতে যেরকম পাক হয় সেরকম দিঘির মধ্যে মাঝখানটায় ঠিক পাক হচ্ছে। তো সেই পাকটা ধীরে ধীরে সামনে থেকে আসছে। দাদি ওটাকে আমলে না দিয়ে ভাবছেন যে মাছ টাছ কিছু হবে, কারণ দিঘিতে মাছ টাছ বড় মাছটা থাকলে এরকম পানি একটু হয়। তো উনি এটাকে পাত্তা না দিয়ে উনি নিজের মতো করে হাত পা ধুচ্ছেন। তো দেখা গেল যে সেই পাকটা আরো সামনে আসছে। তো দাদি তখন একটু ওয়ার্ড ফিল করলেন, দেখা গেল যে উনি মানে একটু অস্বস্তি ফিল করছেন বা একটু ভয় ভয় পাচ্ছেন, যে একদম গনগনা সন্ধ্যা, আশেপাশে কেউ নেই, একদম মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তখন উনি এভাবে এই অবস্থায় তিনি কি করলেন যে না থাক আমি চলে যাই। উনি যখন চলে যাবেন তখন ঠিক তার দেখলেন যে পায়ের কাছে কিছু একটা ধরলো, তার পাটা ধরে ফেললো এরকম একটা ব্যাপার। উনি কোনো মতো মানে পাটা ছুটিয়ে নিলেন, ছুটিয়ে নিয়ে উনি কি করলেন চলে আসবেন। ওই সময় উনার যে শাড়ির আঁচলটা ছিল সেই আঁচলটাতে টান পড়লো, এবং আঁচলটা অলরেডি পানির নিচে কিন্তু ওই পাকের মধ্যে। তো উনি হচ্ছে যে আরেক হাত দিয়ে আঁচলটা ছাড়িয়ে নিয়ে কোনো রকমে চলে আসলেন। এটা ছিল হচ্ছে যে ওই দিনকার ঘটনা। তো দেখা যায় যে ওই নদীতে বা ওই দিঘিতে অনেক রকম ঘটনা ঘটে, যার মধ্যে একটা প্রচলিত ঘটনা হচ্ছে ওই গ্রামে যে দিঘিটা কিন্তু পুরোটুকু শুকায় না, যতটুকু শুকায় তো অতটুকু শুকানোর মধ্যে দেখা যায় যে ওখানে কাঠ খড় বা দেখা যায় যে নৌকার ভাঙাচোরা কিছু অংশ, খুব অদ্ভুত ব্যাপার, হ্যাঁ ওটা পড়ে থাকে। তো একদিন হচ্ছে যে গ্রামের মানুষরা কি করে ওই যে খড়ি বা আপনাকে যেটা লাকড়ি বলে আর কি সংগ্রহ করে। তো একদিন এক লোক কি করেছে যে এক মহিলা আর কি লাকড়ি কুড়োতে এসে ওখান থেকে একটা কাঠের মতো নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে সেটা দিয়ে রান্না বান্না করার পরে দেখা যায় যে খেতে বসে, রাতের বেলা তার পরিবার নিয়ে খেতে বসেছে, স্বামী বাচ্চারা ছিল, পরিবারের অন্যান্য সদস্য নিয়ে রাতে খেতে বসেছে। ঠিক মতো খেলো, জাস্ট হচ্ছে তারা খেয়ে দিয়ে তারপর দেখা গেল যে হঠাৎ করে তাদের মুখ দিয়ে রক্ত উঠছে, সবারই কিন্তু একই অবস্থা, এবং ওখানেই সাথে সাথে তারা সবাই মারা গেল। এক পরিবারের সবাই একই সাথে। ওই এলাকার সবাই জানেন, হ্যাঁ ওই এলাকার সবাই, এটা নোন একটা ঘটনা। দেখা যায় যে খুব একটা মানে একসাথে মারা গেলে এটা অবশ্যই একটা হইচই উঠবে, দেখা যায় যে সবাই মানে খুব হইচই ফেলে দিল। তো ওই এলাকায় হচ্ছে যে একটা পুরানা একটা মানে ওল্ড একজন বৃদ্ধ মহিলা ছিল। তো উনি আবার হিন্দু। তো উনি আর কি বললেন যে কি হয়েছিল, ঘটনাটা অন্যদের কাছ থেকে শোনার পর বলে কি হয়েছিল, এরকম হলো কেন। তখন অনেকেই আর কি বলেছিল যে ওনাকে আমরা দেখেছি যে এরকম খড়ি কুড়াচ্ছিলেন, ওখান থেকে কিছু পুকুরের মানে এই ঘটনাটা বলেন আর কি তখন তাকে। হ্যাঁ তখন বলেন, তখন ওই বৃদ্ধ মহিলা তখন আর কি বলেন যে আসলে তো আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে ওটা যখন নদীর অংশ ছিল তখন ওদিক দিয়ে হচ্ছে যে এক সময় বর বউ বিয়ে করে নিয়ে যেত। তো একটা নৌকা হচ্ছে ঝড়ের মধ্যে ডুবে গিয়েছিল, এবং তারপর থেকে সেখান দিয়ে নৌকা গেলে মানে ওই স্থানটা দিয়ে যদি নৌকা যেত দেখা যায় নৌকা ডুবে যেত। নৌকা ডুবে যেত, এটা অনেকবার ঘটেছে। ইভেন এখন পর্যন্ত এখন দেখা যায় যে ছোট ছেলেমেয়েরা যদি এখন নামে, অনেকেই দেখা যায় যে অনেক বাচ্চারা তলিয়ে যায়, অতটুকু দিঘির মধ্যে কিন্তু তলিয়ে যায়, মারা যায়। দেখা যায় যে প্রতি বছর বা প্রতি সিজনেই একজন না একজন করে মারা যাচ্ছে। ইভেন দেখা গেল যে একজন সাঁতার জানে, খুব ভালো একজন সাঁতারু, সেও দেখা গেল যে ওখানে ডুবে মারা যাচ্ছে কোন একটা কারণে। দেখা গেল যে কেউ তার পা টেনে ধরছে। যেমন আমি যখন দাদু বাসায় যাই, আমি একদিন এক্সপিরিয়েন্স করেছিলাম যে আমার পায়ে কি যেন একটা দড়ির মতো হচ্ছে যে আটকায় গেল। আমার খালাতো ভাই চাচাতো ভাইরা ছিল, সবাই আমাকে টেনে নিয়ে আসলো। তো আমাকে বলছে কি ব্যাপার তুমি সাঁতার জানো না, দূরে গেছো কেন? আমি বলছি না আমি তো কাছেই ছিলাম, কিন্তু দড়ির মতো কি যেন একটা আমাকে দূরে নিয়ে গেল। তো এই জিনিসটা হচ্ছে যে রাসেল ভাই আমি এক্সপিরিয়েন্স করেছি। তো দিনাজপুরে অনেক ঘটনা আছে, তো পরবর্তী যদি আসার সুযোগ আমরা নেক্সট উইকে হয় শুনবো। আপনি যদি নেক্সট উইকে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা আবার শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যাব আলিফের ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই।
সবার সামনে আবারও হাজির হলাম। তো রাসেল ভাই, মেইনলি আমি নিজেই আজকে কেন জানি ভয় পাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একজন আলিফ হচ্ছে একজন ডাক্তার, একজন ডক্টর এসেছেন ফার্স্ট টাইম তার পেশেন্টের ঘটনা নিয়ে, রাইট? জি, চলুন ঘটনাটা শুনি। জি রাসেল ভাই, যে মহিলার কথা বলছিলাম, তো উনি আমার পেশেন্ট, নাম হচ্ছে সাবেরা চৌধুরী, মুক্তি ডাক নাম আর কি। তো ঘটনাটা উনি যেভাবে শুরু করেন যে 1998 সালে ওনার সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা 98 না, ওনারা থাকতেন কুমিল্লার বিজয়নগরে। তো ওই সময় ওনাদের বাসাতে থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবত উনি একটা জিনিসের সম্মুখীন হতে থাকে, সেটি হচ্ছে আপনার উনি প্রায় সময় খুব বিদঘুটে স্বপ্ন দেখতেন। যেমন স্বপ্নের মধ্যে ওনার সাথে কেউ কথা বলছে, বা উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে জেগে আছে, তো ওই জাগ্রত অবস্থায় দেখছে যে বিছানার উপরে প্রায় 30-40 জন মানুষ একসাথে জড়সড় হয়ে বসে আছে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। এরকম স্বপ্ন শুধু 1-2 দিন না রাসেল ভাই, এরকম স্বপ্ন উনি দেখতো প্রায় 2 বছর যাবত। তো অ্যাকচুয়ালি যখনই উনি ঘটনাগুলো কাউকে বলতে যেত, বা ঘটনাটা মার সাথে শেয়ার করবে, এক বাবার এক মেয়ে, তো শেয়ার করতে যাওয়ার সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বা বলতে গেলে উনি কোনো না কোনো কারণে হয়তো ভুলে যেত, বা বলতে গেলে বলতে পারতো না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেত। 1998 সালে এই যখন ওনার বড় ভাই বাংলাদেশ থেকে চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটনাগুলো একদম সামনাসামনি ঘটতে থাকে। এতদিন স্বপ্নে ছিল, এবার ঘটতে থাকে সামনাসামনি। শুনি আমরা। তো উনি ওনার ভাইকে সি অফ করতে ঢাকা আসে, ফুপির বাসায় আসে। ফুপির বাসা হচ্ছে জিঞ্জিরাতে। তো ভাইয়াকে সি অফ করবে যেদিনের আগের দিন রাতের বেলা সবাই মিলে একসাথে বসে টেবিলে খাচ্ছে। তো দরজা নক করে, কে জানি বেল দেয়। তো উনি দরজা খুলে, এবং খোলার পরে দরজার দিকে তখনও তার চোখ পড়ে নেই, তখন একজন ডাকে পেছন থেকে, কে এসছে? তো বলে দেখছি। তো যখনই সে দরজার প্রায় পুরোটা খুলে তাকায়, তখন দেখে যে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। তার খালি এতটুকু মনে আছে, মানুষগুলার মানে অ্যাকচুয়ালি কোনো মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সাইজটা বিশাল। মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাত দেখা যাচ্ছে। দুটা মানুষ। আচ্ছা, হাত দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না। 2 জনই সাদা কাপড় পরে দাঁড়ানো ওনার সামনে। এই বলে সে সেন্স হারিয়ে ফেলে, এবং সেন্স ফিরবার পরে উনি ঘটনা সবাইকে বলে বেড়ায় যে এই ঘটছে আমার সাথে। তো তখন জিনিসটা একটু ডিফারেন্ট লাগলে ওনার ফুপা জিনিসটাকে আর অন্যভাবে নেয় নাই। ওনা বলে যে, ফুপা বললো যে তোরা তো আজকে এসছিস, আমি আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আসবার সময় মসজিদে যখন আমি মানে ফরজ নামাজটা শেষ করি, তো হুজুররা কয়েকটা কথা বলার সময় আমি মসজিদের এন্ট্রান্সের দিকে একটু চোখ পড়ে। তো চোখ পড়বার সময় আমি দেখি 2 জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি শুধু হাতটাই দেখতে পাচ্ছি, 2 জনের আর কোনো মাথা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার হুজুরের দিকে মনোযোগ দিতে গেছি, মানে আমি জিজ্ঞেস করব হুজুরকে, আপনারা কি এরকম কিছু দেখছেন কিনা। এমন মুহূর্তে আমি দেখলাম ওইখানে আর কেউ নাই। তো আমি যখন বাসায় ব্যাক করি, আমি অনেক দোয়া পড়তে থাকি। ওই ফুপা বললেন যে আমি অনেক দোয়া পড়তে থাকি। আল্লাহকে ডাকতে ডাকতে যখন ঘরের কাছে চলে আসলাম, ভাবলাম যে আমি এখন সেফ আছি। কিন্তু এমন সময় যখন নিজের ঘরে ঢুকবো, দরজা দিয়ে ঢোকার সময় দেখি ওই 2টা মানুষ দাঁড়িয়ে আছে, এবং আমার বুকের ভেতরটা আটকে উঠলো। তো প্রথম মুক্তিয়াপুর ঘটনাটার কথা সবাই অবিশ্বাস করলো। ফুপা যখন তার সাথে রিলেট করলেন, তখন সবাই বলল যে না, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা ঘটছে যেটা আসলে খারাপ কিছু। তো পরের দিন ভাইয়া চলে যায়, ওনাকে আর জিনিসগুলো নিয়ে এতটা বদর করে নাই। তো উনি বাংলাদেশ ছেড়ে চলে যায়। তো সবার খুব মন খারাপ। পরের দিন, ওই দিন রাতের বেলা ঠিক একই সময় আবারও ওই 2 জন লোক হাজির হয়, এবং দরজাটা খুলে ওই বাসার নক করি তারা আসে, এবং দরজা খুলে দেখে যে 2 জন লোক দাঁড়িয়ে আছে। এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে দরজা লাগিয়ে দেয়, এবং সবাইকে বলে যে তোমরা সবাই আল্লাহকে ডাকো। তো ওই দিন তারা ডিসিশন দেয় যে না, আমরা থাকবো না। তো ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় শেষ হয়ে যেতে পারতো, যে এখান থেকে চলে যাচ্ছে আমার ঝামেলা শেষ। কিন্তু ঝামেলাটা আসলে শুরু হয় আবার কুমিল্লায় যাওয়ার পর। কুমিল্লায় পৌঁছাবার পর 1 সপ্তাহ পর থেকে আবার ঠিক একই স্বপ্ন রাসেল ভাই। রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখছে যে আমার ঠিক তার খাটের উপর অনেকেই বসে আছে। খুব অদ্ভুত স্বপ্ন। অদ্ভুত না রাসেল ভাই, 2 বছর ধরে একই স্বপ্ন বারবার দেখাটা পসিবল না। তো উনি অ্যাকচুয়ালি আবার মানে খুব পড়াশোনা করতেন আর কি, রাত জেগে পড়াশোনা করবার একটা অভ্যাস ছিল। যে ইফতেখার ভাইয়ের সাথে আমার ঘটনা কিছুটা মিল আমি পাচ্ছি। তো রাত জেগে পড়বার একটা অভ্যাস ছিল তার।
তো ওই দিন রাতের বেলা, ঠিক যেদিনই সে ওই স্বপ্নটা দেখলো, ওই দিন রাতের বেলা সে পড়ছে, পড়ার পরে বাথরুম থেকে গোসল করে আসে এবং ব্যাক করে চুল ঝাঁটা দিতে দিতেই দেখলো যে তার ড্রেসিং টেবিলের সামনে একজন মানুষ বসে আছে, ইয়া লম্বা চুল, কিন্তু মুখের মধ্যে কোনো স্ট্রাকচার নেই, পুরো প্লেন একটা মুখ, এবং তার দিকে তাকাচ্ছে না। সে সামনে এগিয়ে দেখলো, দেখার পরে সে ফিট হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারাবার পর মাকে সে বারবার ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে এবং মাকে এসে আস্তে আস্তে বুঝে বলে যে মা, আমি এরকম ঘটনা লাস্ট 2 বছর ধরে প্রত্যক্ষ করছি, আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারছিলাম না। তো পাশের এক হুজুর আছে, উনি খুব বুজুর্গ, উনি খুবই মানে ভালো একজন মানুষ। তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে আচ্ছা তুমি পানিটা 7 দিন খেও, আর তোমাকে কিছু ফুল টাইপের একটা জিনিস দিয়ে পানি দিল, বলে এটা তুমি 3 দিন গোসল করবো এটা দিয়ে। ঠিক একই জিনিসগুলো সে ফলো করে আসলে কোনো কিছুই হয় নাই। সে 7 দিন বললো যে 7 দিন পানিটা খেতে, সে বলেছে 7 দিন খেলে হয়তো আমি আর জিনিসগুলো ফেস করবো না, কিন্তু ঠিক রাতের বেলা একই জিনিস বারবার তাকে ফেস করতে হচ্ছে। মজার বিষয়, ওই থেকে প্রায় 14 দিনের একটা গ্যাপ, 14-15 দিন পরে বাসায় কেউ নাই, তখন হচ্ছে 1999 সাল রাসেল ভাই। তো আপনার বৈশাখের সময়, পহেলা বৈশাখের আমেজ সবাই। তো ওনার মা যথারীতি বাইরে যান এবং বাসায় ছিলেন না আর কি, আর ওনার বাবা ছিলেন অফিসে। তো উনি কি করলো, হঠাৎ করে কলিং বেল বাজলো এবং দরজা খোলার পরে দেখলো যে ওনার ফুপা এসছে। তো ফুপা আসার পর ফুপাকে সালাম করলেন এবং সালাম করবার পরে ফুপা কোনো কথা না বলে ডিরেক্ট ড্রয়িং রুমে যেয়ে বসলেন। ফুপাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ফুপা কখন আসছেন, আপনি তো নর্মালি জানিয়ে আসেন, আজকে না জানিয়ে চলে আসলেন। তো ওই সময় রাতে ভাই ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, তো পাশে একটা বাড়িতে ফোন ছিল, সেখানে নর্মালি যখন ফুপা আসতো জানিয়ে আসতেন। তো ফুপা কোনো কথাই বলছে না, কোনো কথার অ্যান্সার দিচ্ছে না, খালি একটা কথা বললো যে এই বক্সটা নে, এই বক্সটা তুই খুলবি না, আমি যাওয়ার 24 ঘন্টা পর খুলবি। তো ও ফুপার কোনো কথা অ্যান্সার না দিয়ে বললো যে ফুপা আপনি খেতে বসেন। সে আবারও বলে এই বক্সটা নে, এই বক্সটা খুলবি 24 ঘন্টা পর আমি। মানে ওই ওনার কথার কোনো উত্তর দিচ্ছে না, উনি টোটালি মনে হচ্ছে যে উনি কথাগুলো শুনছেই না, মানে ওনার ফুপা কথাগুলো শুনছেই না। তো 24 ঘন্টা তো দূরের কথা, ওনার তো আগেই ইচ্ছা ছিল এটা বক্সের ভিতরে কি আছে খোলার জন্য, ফুপা তো আজগুবি কিছু দিয়ে যাবে না। বক্স খুলে দেখে, মানে রাসেল ভাই এটা আমি জানি না, আমার নিজেরই আজকে বলতে কেমন জানি ভয় লাগছে, দেখে মানুষের 5টা আঙ্গুল, ইন্ডিভিজুয়াল 5টা আঙ্গুল, এবং ভয়ে ওই সময় চিৎকার দিয়ে সে দৌড়ে মার কাছে গিয়ে বলে মা এই 5টা আঙ্গুল আমি বক্সটা ফুপা দিয়ে গেছে আজকে। তো মা বলে যে কি বলিস আবল তাবল, বক্স খুলে মা দেখে 5টা আঙ্গুর ফল। তো ওই দেখতে দেখতে উনি দুজন দুই জিনিস দেখছে। মা দেখতে দেখতে উনি আবার সেন্স হারিয়ে ফেলছে, মা ওনাকে ধরতে গিয়ে জিনিসটা আবার ছুঁড়ে ফেলে দেয়। তো ওনাকে ধরে বলে যে চল ঢাকায় চল। ওই দিন রাতের বেলা এই কন্ডিশন দেখার পর মেয়ে এতবার সেন্সলেস হয়ে যাচ্ছে, একটা মা বাবা এটা একসেপ্ট করে নিবে না। তারা অবশ্য ওই জিনিস সাথে সাথে ঢাকায় নিয়ে আসে এবং ফুপির বাসায় নিয়ে আসে। তো ফুপাকে বলছে যে ফুপা এই জিনিসগুলো আমি দেখলাম। তো ফুপা বলে আমি তো যাই নাই, আমি গেলে তোকে এই জিনিসগুলা কেন দিব, তোর মা এই জিনিসটা কেন দেখবে। তো এখানে ডক্টর দেখায় এবং ডক্টর বলে এটা কন্ডিশনাল হ্যালুসিনেশন হতে পারে, আপনি ওষুধগুলা খান, এই ওষুধগুলা খাওয়ার পরে দেখা যাক, আপনি আমাকে 1 মাস পরে আবার একটা ভিজিট দিবেন। তো ডক্টরের কাছ থেকে যাওয়ার পর সে কুমিল্লা আবার ব্যাক করে 2-3 দিন তার ঘুম খুব ভালো হয় রাসেল ভাই। এরপর থেকে ঘুমের ওষুধ 3টা-4টা খেলেও তার ঘুম হতো না। দেখো সে একই জিনিস আগে সে স্বপ্নে দেখতো, এখন সে চাক্ষুষ বসে থাকা অবস্থা দেখছে, তার খাটের উপর অনেকে বসে আছে। এরই মধ্যে সে চান্স হয়ে যায় চিটাগং ইউনিভার্সিটিতে। সে চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পর ওখানে সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আসার পরে 1 মাসের ছুটি পায়। তো 1 মাসের ছুটি পাওয়ার পরে সে ঢাকা কুমিল্লা চলে আসে। কুমিল্লা চলে আসবার পরে যেটা অ্যাকচুয়ালি রাসেলে বলতে যাচ্ছে সেটা টোটালি আনএক্সপেক্টেড। এটা হতে পারে 1-2 বছরের মধ্যে এরকম হতে পারে। তো রাত 11টা বাজে, তখন সবাই মিলে কথা বলতে বলতে দরজায় কে জানি নক করলো। নিচের ভাড়াটিয়া মাঝে মধ্যে দোকানে যাওয়ার জন্য কলাপসিবল চাবি নক করে। তো আঙ্কেলই নর্মালি দরজাটা খুলে। তো উনি নাকি দরজাটা খুললেই খোলা অবস্থায় দেখে যে তার বড় ভাই আসছে বাংলাদেশে। খুব অদ্ভুত লাগছে সবার কাছে এবং সবাই এতটাই খুশি, আবার এতটাই সারপ্রাইজ যে ভাইয়া চলে আসছে উইদাউট এনি ইনফরমেশন, জানাই নেই। তো সবাই কোশ্চেন জিজ্ঞেস করছে, তুই কখন আসছিস, কাউকে কিছু বললি না, কিভাবে আসছিস, কেমনে আসছিস, সবাই বলতেছে, কিন্তু ভাইয়ার মুখ থেকে কোনো কোশ্চেনই আসছে, মানে উত্তরই আসছে না,
কোনো কথার উত্তরই দিচ্ছে না, কারোর দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো সবার একটা কিউরিয়াসিটি থাকে, বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কি আনছিস, নিজের মানুষ আসছে, ভাইয়াকে জিজ্ঞেস করছে তুই আমার জন্য কি আনছিস, উত্তর আসতেছে না, খালি একটা কথা বললো, আমি ঘুমাবো। তো মা ভাবলেন যে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে ইউএসএতে, নইলে এরকম ভাবে সে কথা বলার না বলার মতো মানুষ না। বললো যে ঠিক আছে তুই আমাদের রুমে ঘুমা, আমাদের রুমে আমি তোকে জায়গা করে দিচ্ছি, মুক্তি ড্রয়িং রুম। তো সব যথারীতি সবাই ঘুমিয়ে পড়লো। ওই দিন রাতের বেলার মুক্তি একই জিনিস দেখে, এবার ড্রয়িং রুমে দেখছে অনেকগুলো মানুষ বসে আছে। আমি আপনাকে রাসেল ভাই একটু ফাস্ট বলার কারণে বলি নাই, ড্রয়িং রুমে একই মানুষ সবাই বসে আছে, 20-25 জন ড্রয়িং রুমে, এবং ওর সামনে পানি খেতে উঠে রাত্রেবেলা। ঠিক ওই মুহূর্তে কিন্তু ওই যে মা বাবার রুমে কিন্তু ভাইয়া ঘুমিয়েছিল, তো দরজা লাগানো। পরের দিন যখন সকালে ঘুম ভাঙে সবার, এবং সবার ঘুম ভাঙে, সবার আগে ঘুম ভাঙে হচ্ছে আন্টির ঘুম ভাঙার পরে রাসেল ভাই রুমে যাওয়ার ছেলে, মানে নিজের রুমে যেখানে ছেলে ঘুমাচ্ছিল, যাওয়ার পর দেখে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই জায়গাটাতে আপনি দেখবেন যথাযথ অগোছালোই থাকবে, বা কেউ যদি সরে যায়, দেখে যে ওই রুমে কেউ নাই, অ্যাজ ইট ওয়াজ, যার কালকে রাতে যখন আসে, যখন ঘুমাতে যায় যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে আছে। কেমন একটা অদ্ভুত ঘটনা ঘটছে তাদের সবার সাথে। আগে ছিল খালি মুক্তি একা, এখন তার মা, বাবা এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। তো জিনিসটা সবার ওনার কাছে খুব অদ্ভুত লাগছে। আসলেও চলে গেল ছেলে। এটা যে আজকের ঘটনা বা একদিনের ঘটনা হতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এটা ঘটতেছে প্রতিদিন দেখা যায় ওনার ভাই আসে রাত্রে 11টায়, পরের দিন সকালে চলে যায়, থাকছে না, সকালবেলা আসছে, দুপুরে চলে যাচ্ছে। ওই আসা মুহূর্তে কারোর সাথে কোনো কথা নেই, একটা কথা বলছে না সে। তো এর মধ্যে জায়গাগুলো একটু খেয়াল করবেন আপনারা সবাই, একটু খুব উইয়ার্ড একটা জায়গায়, পরে শুনলে বুঝতে পারবেন। আমরা এখানে তারপরে চলে যাই। জি হাসান ভাই, শিওর। তো এর মধ্যে উনি চিটাগং ইউনিভার্সিটিতে চলে আসে, তার তো ওই জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে হঠাৎ করে একদিন, ওই দিন শনিবার ছিল, উনি ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে তার ভাই দাঁড়িয়ে আছেন, মুফতি আপু। এর মধ্যে কুমিল্লায় কি ঘটছে সেটা তার মাথায় ছিল না, নাই, মানে সে জানে না। তো দেখে যে ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে দৌড়ে গিয়ে, ভাই তোর কি হয়েছে, তুই বল না কি হয়েছে, মানে ধাক্কাচ্ছে। বলে যে আমি যদি একটা মানুষ, এটা যদি না হয় তাহলে আমি কিছুই ফিল করব না। আমি তো একটা মানুষ ধরছি, নাড়াচ্ছি বারবার, কোনো অ্যান্সার দিচ্ছে না যে কেন আমি এরকম করছি, কেন এরকম করছি। একটা সময় মনে আছে যে আমি ছাদের মধ্যে একজনের সাথে এরকম কথা বলছিলাম, মা এসে জিজ্ঞেস করছে যে তুই কার সাথে কথা বলছিলি, কিন্তু আমি তো একজন মানুষের সাথে কথা বলছিলাম। তো হয়তো এরকম ভাবে আমি যে ধাক্কাচ্ছি মানুষটাকে, সেই মানুষটাও তো এখন, আমি তো সেটা মানুষ ছিল না, হয়তো বা কি ছিল আমি জানি না, বারবার না আছে আমার ভাই, এটা হতে পারে না, এটা ইম্পসিবল, টোটালি আউট অফ মাই নলেজ, এরকম কখনো হতে পারে না। তো এরই মধ্যে আপনার ইউএসএ থেকে খবর আসলো যে একটু ডিফারেন্ট, মানে উনি হঠাৎ করে শুনে ঘটনা যে ইউএস থেকে খবর এসছে যে ওনার চাচা ইউএসএ থাকে, বলেছে যে ফাহাদের শরীর খুব খারাপ, ও হসপিটালে আছে, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। এটা শুনে সাথে সাথে ঢাকা চলে, মানে ঢাকাতে আছে উনি, আর কুমিল্লায় আছে, আর ঢাকাতে খবর আসছে যে না, ওখানে ইউএসএ তে সে অসুস্থ, এবং সবাই মানে ওর জন্য সবাই দোয়া করো। জিনিসটা খুব বিদ্ভুত, মানে খুব অদ্ভুত ব্যাপার। মানে এখানে যে আছে তাকে আরেকজন বলছেন যে ইউএসএ তে সে অসুস্থ। তো সে ঢাকায় সাথে সাথে চলে আসে, এবং মুক্তি আপুর ডিরেক্ট সাথে সাথে মা বাবার সাথে আসে, এবং ওনারা এসে খুব উত্তেজিত হয়ে যায়। তাহলে আমাদের সাথে প্রতিদিন কি হচ্ছে, খুব ভয় লাগছে জিনিসটা বলতে, কেমন জানি লাগছে আর কি বলতে, যে আমার সাথে এগুলো কি করছে। প্রতিদিন আমি আমার ছেলেকে দেখছি আসছে যাচ্ছে, অথচ এটা কি, আমার ছেলে অসুস্থ, এখানে এসিটা দিয়ে দেন, ঘামছে একদম পুরোপুরি। তারপরে না, আমার কাছে রাসেল ভাই সিরিয়াসলি ঘটনাটা অদ্ভুত লাগে। তো হঠাৎ করে সে বলে যে না, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, ও যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফেরত আসে। বলে আপনি কি বলতেছেন এগুলো, আমার কাছে প্রতিদিন আমার ছেলে আসে রাত্রেবেলা, তাহলে ওকে বাংলাদেশে আসে নাই? বলে যে আমি কিছু বলতে পারবো না, তোমরা জাস্ট আল্লাহর কাছে দোয়া করো। ওই পাশ থেকে ইউএসএ থেকে এটা আসছে। খুব 2-3 দিনের মধ্যে খবর আসলো, এবং খবরটা ওনার ফুপা পায়। ফুপাকে জানানো হয় যে ভাই উনি ফাহাদ উনি মারা গেছেন আর কি, তো ওনার লাশ নিয়ে আমরা বাংলাদেশে আসছি। অদ্ভুত ব্যাপার, টোটালি অদ্ভুত ব্যাপার, এবং বিশ্বাস করতে পারছেন না এতদিন যা হচ্ছে তার সাথে যদি এটা জোড়া দিই, কিছুই মিলবার কথা না। তো বাংলাদেশ আসার পর তো ওনার মার রাইট সাইডটা প্যারালাইজ হয়ে যায়, আপনার মুখের রাইট সাইডটা, উনি কথা বলতে পারতেন না।
তো এটা দেখার পরে বাবাও মোটামুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন কফিন থেকে লাশটা বের করার পরে মানে সবাই বিলাপ করে কান্না করে না রাসেল ভাই। তো ওই আপু লাশ ধরে জাস্ট বলছিল যে ভাই আমাকে ছেড়ে তোরা তুই এভাবে চলে গেলি। তো হাতটা যখন ধরতে যায়, এটা খুব অদ্ভুত জায়গা। হাতের মধ্যে কোনো আঙ্গুল পায় না রাসেল ভাই। ডান হাতটা যখন উঠায় ওই হাতের জায়গাতে ওই হাতে কোনো আঙ্গুল ছিল না। যেটার মানে এটা ক্লুই বলবো, যেটা অনেক দিন থেকে সে এরকম সেটা পেয়ে আসছিল কি এটা কি সেটাই সে মিলাতে পারে, চাইলে মিলাতে পারে যে না আমি তো ফুপাতো একদিন এরকম কিছু একটা পেয়েছিলাম। এটা ফুপাতো ছিল না, ফুপাতো বলে আমি ছিলাম না। তাহলে আসলে এই জিনিসগুলো কি ঘটেছিল আমাদের সাথে, আসলে এটা বলার পর একটু টোটালি ইমোশনাল হয়ে যায় আমার কাছে। তো আমি বুঝছিলাম না আপনার কাছে জিনিসটা শেয়ার করবো কিনা। আপনি অপরচুনিটি দিয়েছেন, আজকে শেয়ার করলাম রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার পেশেন্টের নামটা কি বললেন যেন? সাবিরা চৌধুরী। ডাক নাম বললেন মুক্তি। আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি শুনে থাকেন, আমরা ফিরে যাব আবার শামসের ঘটনায়। চলুন শুনে আসি শামস কি বলেছিল, সেটা শুনে আসি শামসের কাছ থেকেই। ওই দিনটার কাহিনী বলার আগে আমাকে একটু পটভূমিটা বলা দরকার। ওইদিকে একদম নর্মাল, মানে ওয়েদার সবকিছু নর্মাল ছিল একদম। ওয়েদার ওয়াজ ভেরি নর্মাল, যেহেতু ক্রিসমাস টাইম, তো শীত হয়ে আসছিল লন্ডনে, স্পেশালি ইউকে। শীতের ওয়েদারটা হচ্ছে একটু কুয়াশা থাকবে, বৃষ্টি পড়বে ঝাড়ি ঝাড়ি, এবং পুরা আবহাওয়াটার মধ্যে একটা ওয়েটনেস থাকে, খুবই আর্দ্রতা থাকে, বাট ইটস অলসো ভেরি চিলি। তো সেই ওয়েদারটাই নর্মাল ছিল। আমি যেহেতু অলরেডি ওখানে থেকে ফেলেছি 2 বছর, আমি ভেরি মাচ ইউজড টু ইট। তো সেই দিক দিয়ে যাওয়া পর্যন্ত ইট ওয়াজ এনি আদার ইভিনিং। এবং আপনি ওই যে একটু ওই বাচ্চার বর্ণনাটা দেন, যে বাচ্চাটাকে দেখে আপনার কখনোই মনে হয়নি যে এই বাচ্চার মধ্যে এরকম সমস্যা থাকতে পারে। বাচ্চাটা কেমন দেখেছিলেন? বাচ্চাটা 11 থেকে 12 বছর। তার নাম, আমি আসল নাম নাই নিচ্ছি, তার নাম ধরলাম এডওয়ার্ড। তো এডওয়ার্ড খুবই সিম্পল, 11-12 বছর বাচ্চা যেরকম হওয়া উচিত সেরকম ছিল। সে গেম খেলতো, সে ফুটবল লাইক করতো, সে তার স্কুল ওয়ার্ক পছন্দ করতো, তার অনেক বন্ধুও ছিল। তো সব দিক দিয়ে একটা 11-12 বছরের বাচ্চার যে স্বাভাবিক জীবন হওয়ার কথা, সেটার মধ্যে দিয়ে সে যাচ্ছিল সে পর্যায়ে। আচ্ছা, তারপর সেদিন কি হলো? সেটা শুরু করার আগে আমি একটু পটভূমিতে আমার মনে লিসেনারদের একটু যাওয়া উচিত। আমি ফাদার জনকে চিনি সেই দিন, তখন অলমোস্ট 6 মাস হয়ে গেছে। তো আমার ওনার সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে এই যে রিটায়ার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, উনি যে একজন এক্সোসিস্ট পার্ট টাইম, সে ব্যাপারটা আমি যেহেতু আমি নিজে মুসলমান, তো আমি এঞ্জেল, ফেরেশতা, তারপর জিন, অবভিয়াসলি এদের প্রতি বিশ্বাস আছে। বাট আমার নিজের স্কেপটিক্যাল মাইন্ড আমাকে সবসময় বলে যে 90% কেসই ইজ সাম কাইন্ড অফ আ মেন্টাল সাইকোসিস অথবা সাম কাইন্ড অফ আ মেন্টাল ডিরেজমেন্ট, যেটা সাবকনশিয়াস লেভেলে কাজ করে, এন্ড দেন ইট প্লেজ মাইন্ড ট্রিক্স, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, আমি সেজন্যই বলছিলাম আমরা এই জিনিস এখন বেশি না, যে মানে আমি যেটা বলতে পারি যে উনি মানে ওনাকে কোনোভাবেই বুঝানো খুব মুশকিল যে হ্যাঁ এরকম কোনো জিনিস আছে, এবং উনি এই সমস্ত ব্যাপারে অনেক নেগেটিভ। বাট এই কারণেই ওই দিনটায় উনি আরো বেশি শকড হয়েছিলেন। আমি একদম এখন ওই ঘটনাটা চলে যাই প্লিজ। আমি আর ফাদার জন আমরা সেই বাসায় গেলাম, তখন সন্ধ্যা 7টার মতো হয়ে গিয়েছে। তো আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর সেই বাসাটা খুবই ন্যাচারাল, সেটার মধ্যে কোনো কোনো ভৌতিক ছিল না, খুবই কন্টেম্পোরারি মডার্ন ভাষা, কোনো আশেপাশে সেরকম কোনো ভৌতিক কিছু মনে হয়নি, বাইরে থেকে দেখলে মনে হবে খুবই ন্যাচারাল। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে ওর বাপমা, এডওয়ার্ডের বাপমা আমাদেরকে গ্রিট করলো। আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর প্রথম দিকে আমার একটু খটকা হলো, মনে হচ্ছে উপর দিক থেকে কি আমার দিকে তাকিয়ে আছে। তো আমি সাথে সাথে প্রথমেই উপরের দিকে ন্যাচারালি ইনস্টিংক্ট আমি তাকালাম। উপরে তাকিয়ে দেখলাম নাথিং, ইটস জাস্ট শ্যান্ডেলিয়ার, ঝাড়বাতি। তো তখনই আমার মনে হলো যে, নিজেকে বললাম এটা কি, ইউ জাস্ট ফিলিং ইউর সামথিং। তো ভালো কথা, আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমার দেখা হলো থমাসের সাথে। থমাস হচ্ছে দ্য লিঙ্ক, যিনি ফাদার জনকে এই কেসের সম্পর্কে বলেছিলেন। তারপর ফাদার জন আমাকে বলেছিলেন ইফ আই ওয়ান্ট টু অ্যাকম্পানি হিম ইন দিস এক্সারসাইজ। তো আমরা ওখানে গিয়ে বসলাম। এডওয়ার্ডের বাবা মা আমাদেরকে আস্তে আস্তে একটু ব্যাপারগুলি বললো, এডওয়ার্ড কিরকম ছিল, আস্তে আস্তে কিভাবে হয়ে যাচ্ছে এবং বর্তমান সিচুয়েশনটা কি তার। তো আমরা যখন গিয়েছিলাম সেই পর্যায়ে এডওয়ার্ড একদম ডিপ্রেসড, সে স্কুলে যেতে চায় না, সে রুম থেকে বেরোতে চায় না, অ্যান্ড সে রাতে ঘুমাতে পারে না, সে উঠে যায়, অ্যান্ড তার
পুরো পুরো অবয়বটার মধ্যেই যেন কিছু তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এরকম মনে হচ্ছে তাদের বাপ মা আমাদের যেভাবে বলতে চেয়েছিল ব্যাপারটা। তো সেখানে আমরা মোটামুটি 1 ঘন্টা ওনার সাথে কথাবার্তা বললাম, উই ট্রাইড টু গেট মোর ইনফরমেশন ফ্রম দেম। তো এক পর্যায়ে ফাদার জন বললেন, ওকে আমরা এখন আমাদের উপরে ওঠা দরকার, কাজ করা দরকার। তো সে পর্যায়ে আমরা উপরে উঠলাম। উপরে ওঠার আগে ফাদার জন বলে দিলেন যে তখন সময় রাত 8:30টার বেশি হয়ে যাচ্ছে। তো ফাদার জন আমাদের ওনাদেরকে বলে দিলেন, বাপ মাদেরকে, যে আমরা যদি 10টা থেকে 10:30টার ভিতরে আমরা না বের হই, কোনো দ্বিধা না করে 999 ইউকের হটলাইন, ইমার্জেন্সি হটলাইন, সেখানে কল করে দিবেন যদি আমরা কোনোভাবেই 10:30টার মধ্যে না বের হই। তো আমরা উপরে উঠলাম, উপরে উঠে দরজা নক করে ভিতরে ঢুকলাম, এবং ভিতরে ঢুকে আমরা সেরকম কিছুই পেলাম না। 11 বছরের বাচ্চা এডওয়ার্ড, তখন সে খুব মনোযোগ দিয়ে এক্সবক্স খেলছে। একদম নরমাল, একদম নরমাল, দেখে মনে হবে না কিছু হচ্ছে, খুবই নরমাল। রুমের মধ্যে সেরকম কোনো ফিলিং নেই, একদম নরমাল একটা 11 বছরের বাচ্চার রুম যেরকম হওয়ার কথা বাবা সেভাবে ওর জন্য সাজিয়ে দিয়েছে, এন্ড খুব পরিপাটি, নাথিং আউট অফ দ্য অর্ডিনারি। তো সেই পর্যায়ে আমরা ভিতরে ঢুকলাম, অনুমতি নিলাম আসবো নাকি, ভিতরে গেলাম। ফাদার জনই কথা বলছিলেন, উনি আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিলেন আমরাকে, এবং ওনাকে এডওয়ার্ডকে জিজ্ঞেস করলো যে এখন আমরা এসেছি কি করার জন্য, তুমি জানো কিনা। তো এডওয়ার্ড, আমাকে আর বলতে হয়, এখনো বলতে হয়, ছেলেটা অনেক সাহসী ছিল, অনেক কারেজিয়াস ছিল। সে তখন থেকে বলেছে যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনারা কেন এসেছেন, আপনি আমাকে ঠিক করতে এসেছেন, ঠিক করতে এসেছেন, এবং আমি ঠিক হতে চাই। ওই বয়সে, এবং 11 বছরের একটা বাচ্চা এই কথাটা বলছে, 11 বছরের বাচ্চাটা সেই কথা বলেছে। আই ওয়াজ ইন অ। আমি নিজে পারতাম কিনা সেটা সন্দেহ আছে, সেটাই। তো আমরা একটু কথা বললাম, ওকে একটু ইউজ করানোর চেষ্টা। মানে আমরা এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, যে সাধারণত এরকম ঘটনার ক্ষেত্রে যেটা হয় যে বলে যে ও কেন এসেছে, ওকে এখান থেকে চলে যেতে বল, কিন্তু এরকম এই ব্যাপারটা পুরোপুরি ডিফারেন্ট একটা ব্যাপার, যে বাচ্চাটা নিজেই বলে যে আমি জানি যে আমাকে ঠিক করতে আসা হয়েছে, সো সে রাজি হলো করতে, মানে সে চায় ট্রিটমেন্ট, রাইট? জি জি, আমি সেখানে বুঝতে পারবো যে অবভিয়াসলি বাপ মা তাকে বুঝিয়েছে, এবং সে বুঝতে পেরেছে, সেটা বড় ব্যাপার, সেটা বড় ব্যাপার, অফকোর্স। তো তারপর আমরা তাকে বললাম শুয়ে পড়তে। ফাদার জন বেসিক্যালি বললো শুয়ে পড়তে ওকে। তো বিছানায় শুয়ে পড়লো। বিছানায় শুয়ে পড়ার পর থমাস যেটা করলো, সে আস্তে আস্তে তার হাত নিচের বেড স্ট্যান্ডের সাথে বাঁধা শুরু করলো। সেই পর্যায়ে যখনই সে বাঁধতে যাচ্ছিল, অবভিয়াসলি সে ভয় পেয়ে যাচ্ছে। তো ফাদার জনকে আবার ওকে এনশিওর করালো যে ট্রাস্ট মি, উই আর অনলি ডুইং দিস টু হেল্প ইউ, ইউ হ্যাভ টু ট্রাস্ট মি ইফ উই হ্যাভ টু ডু দিস। সো অবভিয়াসলি সে ভয় পাচ্ছিল, সে জানে না কি হচ্ছে, বাপ মাও সঙ্গে রুমে নেই। তো বাট স্টিল সে শান্ত হওয়ার চেষ্টা করলো, শান্ত হওয়ার চেষ্টা করে শোয়ার চেষ্টা করলো। সে এই পর্যায়ে 2-3 মিনিটের মধ্যে ওকে বেঁধে ফেলা হলো। তো এই পর্যায়ের মধ্যে আমাকে জিনিসটা খুবই কন্টেম্পোরারি লাগছে, হাত পা বেঁধে ফেলা হয়েছে, এখন প্রবলি ঝাড়ফুঁক শুরু হবে সামথিং। আমি খুবই স্কেপটিক্যাল ব্যাপারটা নিয়ে। তো যেটা হলো সেটা খুবই একটু অন্য ধরনের। আমরা সবাই, যেহেতু আপনি একটু আগে উল্লেখ করেছিলেন রাসেল ভাই, এক্সোসিজম সিনেমা, এক্সোসিজম অফ এমিলি রোজ, মোস্ট প্রবাবলি দ্য এক্সোসিস্ট সবচেয়ে বেশি পপুলার, ধারণাই পাল্টে দিয়েছিল একদম। হ্যাঁ, তো আমি ভাবছিলাম ওরকম কিছু একটা হতে যাচ্ছে। আমি ওইভাবে মাইন্ডসেট করে নিয়েছি যে আমি দেখলে এটা কিছু দেখতে পারি, এবং এটা নট উইল বি আউট অফ এনিথিং অর্ডিনারি। তারপর আমি চেষ্টা করছিলাম টু কিপ এন ওপেন মাইন্ড, দেখি কি হয়। তো আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, ফাদার জন একদম বেডের কাছে সামনে দাঁড়িয়ে আছে, আর পাশে যে চেয়ারে বসে এডওয়ার্ড একটু গেম খেলছিল সেখানে থমাস বসে গেল। তো এই পর্যায়ে ফাদার জন সিম্পল হিপনোসিস প্রসেস উনি ব্যবহার করা শুরু করলেন। জাস্ট ওকে বললেন যে calm down, take few deep breaths and try to relax. তো সেই পর্যায়ে আস্তে আস্তে তাকে হিপনোসিস করে ফেললো। তারপর ফাদার জন তাকে খুবই সিম্পল কোশ্চেন করা শুরু করলো, দেখার জন্য যে অ্যাকচুয়ালি সে রেসপন্ড করছে কিনা, তার নাম, সে কোন স্কুলে পড়ে, তার ফেভারিট ফুটবলারকে, ক্লাসে কোনো মেয়েকে পছন্দ করে কিনা, সামথিং সিম্পল থিংস লাইক দ্যাট। তো ওই পর্যায়ে ভেরি ভেরি সিম্পল, খুবই নর্মাল যাচ্ছে। ইট লুকস লাইক এ সাইকোলজি সেশন বেসিক্যালি। একদম, আমার তাই মনে হচ্ছে, সেটাই হচ্ছে। তো বেশি না, আফটার 4 or 5 minutes, আমার এখনো মনে পড়লে হয়, আফটার 4 or 5 minutes তার চেহারার মধ্যে আস্তে আস্তে একটা পরিবর্তন আসা শুরু করলো। আমি দেখলাম সে আস্তে আস্তে, এডওয়ার্ডের চেহারা আস্তে আস্তে একটা হাসি ফুটতে চেষ্টা করলো, আস্তে আস্তে একটা হাসতেছিল।
হাসিটা আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে গিয়েছিল যে আপনারা অবভিয়াসলি ব্যাটম্যান জোকারের সিনেমাটা দেখেছেন, তার হাসিটা কত লম্বা পিঠ খুঁড়ে টাইপের। ও এভাবে হাসছিল যেরকম মনে হচ্ছে যে ওর দুই সাইডে টান দিয়ে রেখেছে, মানে কেউ হাসানো হচ্ছে এরকম ভাবে জোর করে সে হাসছে, এবং তার দাঁত বের হয়ে আছে, তার চেহারার মধ্যে কোন কষ্টের ছাপ নেই, কিন্তু ওটা কোনোভাবেই মনে হয় না যে ইট উড বি নট পেইনফুল ফর হিম, ইট লুক পেইনফুল, বাট তার মধ্যে কোনো পেইনের এক্সপ্রেশন ছিল না। এবং সেই পর্যায়েও স্টিল কিছু হয়নি, শুরু হয়নি। একটু পরে গিয়ে, বেশি না, আফটার ফিউ মিনিটস সে ছুটার চেষ্টা করলো। এইবার সে ছুটতে চাচ্ছে, সে হাত নাড়াচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু ফাদার জন কিচ্ছু বলছেন না। ও একটা জিনিস আমি একটু মেনটেন করতে চাই লিসনারদের জন্য। ফাদার জন, আমি একটু আগে বলেছিলাম, খুবই হাসি, খুবই জলি, বাট থ্রু আউট দিস হোল সেশন ওনার ভয়েস উঠানামা করেছে। উনি জোরে বলেছেন, উনি আস্তে বলেছেন, কিন্তু ওনার চেহারার মধ্যে বিন্দু মাত্র এক্সপ্রেশন ছিল না। উনি একটা যে নিউট্রাল ফেস ধরে রেখেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা উনি মেনটেন করে গিয়েছেন, নির্বিকার ছিলেন একদম। আমি জানি না উনি কিভাবে করতে পেরেছিলেন, বাট উনি পেরেছিলেন। বিকজ আমি অবভিয়াসলি আমি চিন্তা করছি এটা খুবই হার্ড, বিকজ পাশে থমাস বসেছিল, সে চেহারার মধ্যে সে নড়াচড়া করতেছে, সে ঘামতেছে, নির্বিকার ভাবে সে ঘামতেছে। উনি ওটার কোনো পাত্তাও দিচ্ছিলেন না, উনি কোনো দিক দিয়ে দেখছিলেন না, উনি ইনফ্যাক্ট আমার দিকেও তাকাচ্ছিলেন না, ওনার একদম ফোকাস ছিল, কনসেন্ট্রেট করছিলেন একদিকে। আচ্ছা, তারপর একটু পরে সে হাত নিয়ে ছুটার চেষ্টা করলো। সে হাত ঘোরাচ্ছে, পা ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু পাটা প্রবলেম থমাস একটু জোরে বেঁধে রেখেছিল। সো হাতটাই সে মুচড়াচ্ছে, সে ছুটার চেষ্টা করছে, কিন্তু সে কোনো শব্দ করছে না। there is no sound from him whatsoever, কিন্তু তার শরীর ছুটার চেষ্টা করতেছে, এবং সেই পর্যায়ে তার হাসিটা সেখানে রয়ে গেছে, ফেসের মধ্যে যেরকম আটকে গেছে সেটা। তখনই আমার একটু একটু অকওয়ার্ড লাগা শুরু করলো যে ব্যাপারটা কি হচ্ছে। তারপরেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটলো, ফাদার জন আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম, তখন আমাকে 4-5টা ক্লিপ শুনিয়েছিলেন, 40 থেকে 70 সেকেন্ডস লং। তো ওই ক্লিপগুলিতে আমি শুনতে পেরেছিলাম যে এডওয়ার্ড ঘুমাচ্ছে, ঘুম থেকে আস্তে আস্তে চিল্লিতে উঠছে, তার ভয়েসটা আস্তে আস্তে একটা, আমি ঠিক জানি না রাসেল ভাই কিভাবে এক্সপ্লেন করব, এটা ঠিক কোনো ডিমন না, আমরা কোনো সিনেমায় সেরকম কোনো কিছু শুনি নেই, রিয়েল লাইফে কিছু শুনি নেই। ওই ভোকাল টোনটা কোনোভাবে কোনো মানুষ বা কোনো জন্তুর তৈরি করা সম্ভব না। আমি এরকম না যে আমি খুব বড় সায়েন্টিস্ট, বাট আমার মনে হয় না যে মানুষের ভোকাল করে সেই পরিমাণ পিচ লেংথ আছে যে আমরা একই সাথে এত চিকন এবং এত ভয়ঙ্কর ভাবে একটা চিল্লি দিতে পারি বা ধরে রাখতে পারি সেটাকে, স্পেশালি ফর 11-year-old বয়। তো সেই চিল্লিটাই তখন শুনতে পেলাম, এবং ওই চিল্লি শোনার পর আমি প্রথমে একটু সিরিয়াসলি ভয় পাওয়া শুরু করলাম তখন, বিকজ সে চিল্লাচ্ছে। থমাস ততক্ষণে দাঁড়িয়ে গেছে, ফাদার জন একদম নির্বিকার, ওটা থেকে আরো ভয় লাগছে বিকজ উনি একদমই নড়ছেন না। ওই পর্যায় থেকে আস্তে আস্তে রুমটা একটু, রুমের মধ্যে সেরকম কিছু হচ্ছে না, বাট রুমটা আমার কাছে মনে হয়েছে যে অনেকটা খুব গরম হয়ে গেছে, অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে, অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, মনে হচ্ছে আমরা যখন রুমে থাকি তখন অ্যাটলিস্ট হলে আমরা একটু বাতাসের চলাফেরা একটু হলেও ফিল করতে পারি, ওখানে হঠাৎ করে মনে হচ্ছে ঘুমট হয়ে গেছে। ইট লিটারালি ফেল্ট লাইক দ্য হোল এয়ার ওয়াজ ফ্রোজেন ইন টাইম। একদিকে গরম, আবার একদিকে মনে হচ্ছে টাইম ইজ ফ্রোজেন। সো ব্যাপারটা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি বুঝতে পারছি না। মানে আমার যেটা মনে হয় যে আপনার ওই সময় মনে হচ্ছিল সময় একটা জায়গায় থেমে গেছে এবং কোথাও কোনো কিছু আর ঘটছে না, সবকিছু এই ঘটনার মতোই ঘটছে। এক্স্যাক্টলি এটা আমার সাইকোলজিক্যাল লেভেলে হচ্ছিল, আমি নিজেকে বলছিলাম, বাট আমার বডি তো ফিল করছে, সেন্সেস তো পারাচ্ছে, সো সেটা আমি ইগনোরও করতে পারছি না একদিক থেকে। তারপরে ঠিক হলো কিভাবে? ঠিক হয়নি, জিনিসটা আরো বাজে হয়ে গেল, আরো বাজে হয়ে গেল। যেটা হলো যে ফাদার জন তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলো, সে ইংলিশে বলার চেষ্টা করলো, যে কথা বলার চেষ্টা করলো তার সাথে। এডওয়ার্ড বলে ডাকছিল, অন্য কিছু বলে না। তো এক পর্যায়ে যখন দেখছে যে তার চিল্লি বন্ধ হচ্ছে না, চিল্লি আরো জোরে জোরে করছে, সে পর্যায়ে উনি বললেন সিম্পলি যে
দেখো জিন, উনি জিন শব্দটা স্পেসিফিক্যালি ইউজ করেছেন, যেটা আমার কাছে খুবই শকিং লাগছে। হি ইজ এ ক্যাথলিক, সো ডেভিল ইউজ করার কথা, বাট উনি স্পেসিফিক্যালি জিন শব্দটা ইউজ করেছে। তো উনি, আমি ইংলিশ বলেছি, আমি বাংলায় বলে দিচ্ছি, দেখো জিন, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি জানতে চাই না তুমি কোথা থেকে এসেছো, কি করেছো, আমি অনলি চাই তুমি ছেলেটাকে ছেড়ে চলে যাও, আমার তোমার কাছে কিছু আসা নাই, তুমি ছেলেটাকে ছেড়ে চলে যাও, তোমার পিছনে আমি আসবো না, তোমাকে আমার কবজা করার কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট লিভ দিস বয় অ্যালোন, হি ইজ not anything for you. So a simple reason, well, let him live. তো obviously কোনো রেসপন্স আসেনি। তখনই থমাসের হাতে একটা স্প্রিংকলার ছিল, যেটার মধ্যে সাধারণত হোলি ওয়াটার থাকার কথা, বাট পরে আমি জানতে পারলাম সেটার মধ্যে হোলি ওয়াটার না, সেটার মধ্যে ওয়াটার, ভিনেগার আর সল্টের একটা মিশ্রণ ছিল। তো সেটা সে 2-1 বার ওর শরীরে দিল। শরীরে দেওয়ার পর তখনও সে চিল্লাচ্ছে, বাট চিল্লানোর পিচটা যেরকম একটু বেড়ে গেল, আই গেস হার্ট করছিল কোনোভাবে হলো, বাট আমার যখন এক্সারসাইজে দেখি ধোঁয়াটা উঠতেছে বা কোন একটা ইফেক্ট আসতেছে, পেট কাঁপতেছে, দরজা ইয়া হচ্ছে, নাথিং, সে নড়তেছে, সে তার বডির কনস্ট্রাকশন দেখে বোঝা যাচ্ছে হি ইজ ইন পেইন। তো সেটাই দেখতে পেরেছি, বাট নো সাইড এফেক্ট দেখতে। তারপর হঠাৎ করে এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেটা হলো, হঠাৎ করে এডওয়ার্ড চোখ খুললো, এবং চোখ খোলার পর যা দেখলাম, যেটা আমি জীবনে ভুলবো না, সেটা হচ্ছে তার চোখ পুরা কালো ছিল, মানে মনির মতো ছিল। মনিটা যেরকম ঠিক মনিও না, আমাদের মনি যেটা কালো সেটাও কিন্তু আসলে ডার্ক ব্রাউন বেসিক্যালি, এটা একদম কালো, এটা নিকশ কালো, এবং অনেকটা দেখে মনে হচ্ছিল চোখের ভিতরে যেরকম একটা ব্ল্যাক হোল, সিম্পলি অ্যাজ দ্যাট। এবং I cannot justify it with my words. আমি বুঝতে পারছি, আমি বোঝানোর চেষ্টা করছি, বাট এবং সেই কোন দিকে তাকানো ছিল, সে চোখটা খুলে স্ট্রেট আমার দিকে তাকালো, অন্য কারোর দিকে না। সে চোখ খুলে, আমি বাম দিকে ছিলাম, স্ট্রেট চোখ খুলে সে বাম দিকে আমার দিকে তাকালো, এবং আমার দিকে তখন তাকালো, সাথে সাথে আমার দুটো জিনিস হওয়া শুরু করলো। এক, আমি ফিল করা শুরু করলাম যে আমি চারপাশে খুব একটা প্রেজেন্স, শিয়ার প্রেশার আমি ফিল করছি, যে আমার শরীরের উপর ভর দিচ্ছে। একই সাথে আরেক দিক দিয়ে ফিল করছি আমার ভিতর থেকে যেন চিরে নিয়ে যাচ্ছে কিছু। সো ওই ফিলিংটা একই সাথে বিং প্রেশার্ড আর একই সাথে বিং পুলড আউট, ইট ওয়াজ নট ভেরি গুড। আমি ফিজিক্যালি ভেরি ফিট অ্যান্ড আমি নিজেকে মেনটেন করি, বাট ওই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি পঙ্গু রোগী, আমি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, এবং আস্তে আস্তে লিটারালি আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম, আমি নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম, আমি কাঁপছিলাম। তো এটা আপনার উপর একটা প্রভাব ফেলেছে ওই সময়, খুবই এক্সট্রিম প্রভাব, শুধু প্রভাব বলাটা আন্ডারস্টেটমেন্ট, এক্সট্রিম প্রভাব। আর শুধু তাই না, আমি চোখ বন্ধ করতে পারছিলাম না, আই কুড নট মুভ অ্যাওয়ে, আমি মুভ করতে পারছি না, মাথা তুলতে পারছি না। সে যে আমার দিকে তাকিয়ে আছে, সে আমাকে লক করে ফেলেছে, 100% লক করে ফেলেছে। ওই চোখ থেকে আমি নাড়াতে পারছি না, আমি ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু আমার বডির উপর সেই মুহূর্তে কোনো কন্ট্রোল নেই। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম অনেকবার, আয়াতুল কুরসি পড়তেছি অন দ্য ব্যাক অফ মাই মাইন্ড, আমার শিখিয়ে দিয়েছিল, সো ওটা পড়তেছি, নিজেকে অনেকটা সেন করার চেষ্টা করতেছি, যে নো ওয়ারিজ, গেট থ্রু দিস, চোখটা সরাই ফেলো, ঠিক হয়ে যাবে। বাট আমি পাচ্ছিলাম না, অনেক আমি সিরিয়াসলি I was very scared. এখনো মাঝে মধ্যে রাত্রে ঘুমানোর সময় আমার যদি চোখটা মনে পড়ে যায়, আমি লাইট জ্বালিয়ে দিই, কারণ আমার পক্ষে তখন আর আমার মনে হয় যেমন এই বুঝে ওইটা এসে পড়লাম আমার কাছে। তো যাই হোক, আল্লাহ সহায় ছিলেন। একটু পরে মনে হচ্ছে ইটার্নিটি, ইট ফেল্ট লাইক ইটার্নিটি টু মি, বাট আই এম গেসিং লজিক্যালি অ্যাবাউট আফটার 2-3 মিনিটস সে আমার থেকে চোখ সরিয়ে নিল। আমার থেকে চোখ সরিয়ে নিয়ে সে তখন স্ট্রেট ফাদার জনের দিকে তাকালো। তো আমি তখনও নড়তে পারিনি, আমার মোটামুটি 2-3 মিনিট সময় লেগে গেছে দাঁড়াতে, তখনও কাঁপছি, দাঁড়ানোর পর আমি কাঁপছি। তো আমি ট্রাইং টু ফোকাস কি হচ্ছে। সেই পর্যায়ে সে কিন্তু মুচড়াচ্ছে, দুমড়াচ্ছে, চিল্লাচিল্লি করছে। কি ভাষা সেটা আমার পক্ষে জানা সম্ভব না, বিকজ সে এক পর্যায়ে মনে হলো সে কমিউনিকেট করার চেষ্টা করছে, বাট এটা কোনো ভাষা আমি জানি না, I don't know what language it is, it didn't sound anything
দ্যাট আমরা পরিচিত। আরবি বলি, কিছু না, আরবি বলি, ফার্সি বলি, আরামাইক বলি, আমরা হিব্রু বলি, আমরা ইংলিশ তো অবশ্যই না। তো কোনো ভাষার প্রতি মানে কানে বাজছিল না সামথিং অডিবল যে আমরা রেকগনাইজ করতে পারি। ইট ওয়াজ নট সামথিং অডিবল। তো আই এম গেসিং সেই মুহূর্তেও তারপর আমি একটু পরে যখন নিজের স্তম্ভে ফিরে পেলাম একটু, তখন আমি ফাদার জনের দিকে তাকালাম। ওনার চেহারা তখনও সেম ছিল, অস্বাভাবিক রকম স্টার্ন ছিল ওনার চেহারা, এবং উনি কমিউনিকেট করার চেষ্টা করছেন, তখনও কমিউনিকেট করার চেষ্টা করছেন। এবং আমি থমাসের দিকে তাকালাম। থমাস থেকে আমি একটু রাগ করেছিল থমাসকে দেখে সেই মুহূর্তে, বিকজ তাকে দেখে আমার থেকে বেশি ভয় লাগছিল। ইট লুক লাইক হি ওয়াজ মোর স্কেয়ার্ড দেন মি, হুইচ ওয়াজ, তখন আমার মনে হচ্ছিল যে তোমার তো হেল্প করা উচিত, ওকে ফাদার জনকে হেল্প করো, তুমি ভয় পেয়ে গেলে কি হবে, তখন আমার সাবকনসিয়াস এটা বলছিল। যাই হোক, তো মানে এই তো আপনার ভয় পাওয়ার ঘটনা, এবং সবচেয়ে দারুণ জায়গা ছিল ঘটনার এইটাই। কিন্তু এখন এই যে ওই পুরো ঘটনাটা আপনি দেখলেন, আপনার এখন যখন এই ঘটনাটা মনে পড়ে তখন কেমন লাগে? এখন অবভিয়াসলি যেহেতু অনেক, এটা 2009 সালের ঘটনা ছিল, সো ইটস বিন আ ওয়াইল। তো অবভিয়াসলি আমি রিকভার করে ফেলেছি সেটা। আর আপনি তো রিকভার করে ফেলেছেন, ওই দিন ওই ছেলেটাকে রিকভার করতে পেরেছিল? না, আনফরচুনেটলি ছেলেটা কয়েক মাস পর মারা যায়। তো এটা বলার জন্য আমি একটু যদি শেষ করতে পারতাম, বেসিক্যালি যা হয়েছিল একটা পর্যায়ে গিয়ে যে ফাদার জন কোনোভাবেই তাকে কমিউনিকেট করতে পারছিল না, সো হি ওয়াজ ডুইং এভরিথিং হি কুড, সে চেষ্টা করছিল তাকে ছাড়ানোর জন্য, এবং উনি কতগুলি টেকনিক ইউজ করলেন ছাড়ানোর জন্য। এক পর্যায়ে জিনটা, ধরলামই জিন, যেহেতু উনি জিন বলেছেন, জিনটা কিছু একটা বললো, যেটা মনে হয় ফাদার জন বলেছেন, কিন্তু আমাকে পরে বলেননি, মনে উনি বুঝতে পেরেছেন কিছু একটা বলেছে। তারপর এডওয়ার্ড মুখটা একটু হার মতো করলো, বড় হার না, জাস্ট মনে হয় একটু, আমরা যখন মুখ দিয়ে শ্বাস নেই সেরকম একটু মুখ বড় করলো, এবং তার মুখ থেকে 1 সেকেন্ডের মধ্যে কিছু একটা উঠে চলে গেল। ওটার কোনো শ্যাডো ছিল না, কোনো একটা লাইটও ছিল না, আমি বুঝতে পারছি না, বাট সামথিং জাস্ট লেফট আউট এন্ড জাস্ট ওয়েন্ট অ্যাওয়ে। এবং ওই পর্যায়ে তখনই আমাকে ফাদার জন বললেন, তাড়াতাড়ি নিচে যাও, 999 কল করো, অ্যাম্বুলেন্স এখনই নিয়ে আসো। অ্যাম্বুলেন্স নিয়ে আমরা গেলাম, ওখানে গিয়ে তাকে সাথে সাথে ভর্তি করালাম, অ্যান্ড হি সিমড উইকেন্ড, বেসিক্যালি ওভার দ্য মান্থস আমরা দেখতে পেলাম সে উইক হয়ে গেছে। তারপর তার ফ্লু হলো, ওই পর্যায়ে তার ফ্লু হলো, ফ্লু থেকে সে রিকভারি করতে পারেনি, অ্যান্ড কয়েক মাস পর সে মারা যায়। মানে হঠাৎ করে যদি আপনি দেখেন যে আপনি রিক্সায় একা না, আপনার পাশে কেউ আছে, অনুভব করতে পারছেন, এরকম একটা ঘটনা ঘটেছিল ধানমন্ডির কোনো একটা জায়গায়। আমরা সেই ঘটনাটি শুনে আসবো। ভাই, আমার নাম হচ্ছে নিলয়, আমি কলাবাগান থেকে এসেছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছি। তো প্রথমে আমি নর্মালি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিই হচ্ছে ধানমন্ডি 5 নম্বরের দিকে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আড্ডা দেওয়ার পরে আমি যখন বাসার দিকে ফিরবো, তো মোটামুটি রাত 10:30 পৌনে 11টা বাজে। তো আমি আসবো, তো 4 নম্বর খেলার একটা মাঠ আছে, তো মোটামুটি ওইখানকার সোসাইটি যারা আছে ওইখানে সবাই খেলাধুলা করে। তো মাঠের কর্নারে একটা রিক্সা পাই, তো রিক্সায় আমি উঠি। নর্মালি আমার অভ্যাস যে রিক্সার ডান সাইডটাতে বসা, রিক্সায় উঠে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আমি রিক্সায় উঠি, বাট আমি বাম পাশ থেকে উঠি। তো রিক্সাটা কিছু দূর যাওয়ার পরে, তো আমি যখন বাম পাশ থেকে ডান পাশের দিকে যাব, যখন আমার খেয়াল আসে যে আমি বাম পাশে বসে আছি, তো যখন ডান দিকে যেতে চাই, তখন আমার কাছে ফিল হয় যে কিছু একটা আমার পাশে বসে আছে। আচ্ছা, এটা ইদার মানে মানুষের একটা হয়তো বা কোনো একটা কিছু, বাট আমি যেতে পারছি না যে একটা মানুষ বসে আছে, যার কারণে আমি মানে ডান পাশে সরতে পারছি না। তো যতবারই আমি ডান পাশে সরতে যাই, ততবারই আমার ফিল হয় যে লাইক টিভি বন্ধ থাকলে বা কিছু অফ থাকলে, টিভিটা অফ থাকলে আমরা যদি পাশ দিয়ে যাই, আমাদের গায়ের পশম বা লোম যেটা বলি, এটা এরকম শকের মতো লাগে গায়ে। তো যতবারই আমি ডান পাশে যেতে যাচ্ছি, ততবারই আমার গায়ে এরকম একটা কাটার মতো লাগতেছে। তো সাথে সাথে আমি মানে জিনিসটা যখনই ফিল করি তখনই আমি ভয় পেয়ে যাই। তো আমি কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত আসা পর্যন্ত আমি টোটাল জিনিসটা ফিল করতে থাকি, মানে ভয় আমি কাউকে বলতেও পারতেছিলাম না, যে রিক্সা চালক ছিল তাকেও কিছু বলতে পারি না, যার কারণে মানে টোটাল জিনিসটা আমার ভিতরেই থাকে, আমি কাউকে কিছু বলি নাই। তো যখন একটু মানুষজন, যে জায়গাটাতে মানুষজন ছিল সেই জায়গা পর্যন্ত যখন আমি আসি, তখন আর জিনিসটা আমি ফিল করি না। তো রিক্সাটাকে আমি রাস্তার অপোজিট মানে বাম পাশে রেখেই আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ক্রস করে রাস্তার ওপারে চলে যাই। চলে যাওয়ার পরে সেদিনের মতো মানে ওরকম তেমন একটা ভয় পাইনি। এইটা ছিল হচ্ছে রিক্সার ঘটনা। আর এরপরে আপনি পুরোপুরি ফিল করতে পারছিলেন যে আপনার পাশে সত্যিই কেউ বসে আছে, এবং আপনি অনুভব করতে পারছেন বসে আছে কিনা সেটা জানি না, বাট কিছু একটা আছে পাশে, যার কারণে আমি যেতে পারছি না ওই পাশটাতে, সাইডটাতে সরতে পারছি না, যে আমি যে ওখানে গিয়ে বসবো বা সরে বসবো সেটা আমি করতে পারছিলাম না। শুনবো
ইফতেখারের ঘটনা এবং ইফতেখারের ঘটনায় যাচ্ছি। আমি ইফতেখার বলছি, আমি গুলশানেই থাকি। আমার ঘটনা আজকে নিজের ঘটনাই বলতে এসেছি আপনাদের কাছে। আচ্ছা, আমি আপনার সাথে অফ এয়ারে একটা বিরাট কনভারসেশন হয়েছিল আপনার সাথে, এবং আপনি সেখানে বলছিলেন যে আপনার নানান ধরনের প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হয়। তো আপনি একটু বলুন তো যে কত সালে বা কতদিন আগে প্রথম আপনি টের পেলেন যে কোন একটা সমস্যা আছে আপনার? এটা 2002-এর এই অক্টোবরের দিকে আমি পড়ছিলাম। জি, ঘটনাটা হচ্ছে এভাবে করে আমি পড়ছিলাম, একটু রাতি হয়ে গেছিল, 1-1:30টার দিকে। হঠাৎ করে আমার রিডিং চেয়ার থেকে আমি একটু পিছনে ফিরেছি, হঠাৎ করে আমার বিছানার উপরে একটা লোক বসে আছে। হঠাৎ করে দেখি একটা লোক বসে আছে, একদম টাক মাথা, চুল দাড়ি কিছু নেই, একটু বয়স্কই। তো আমার দিকে তাকে হেসে ফেললো, কোনো দাঁত নেই, মানে দাড়ি এবং বয়স্ক, এবং তার যখন হাসলো তখন চুল দাড়ি কিছু নেই, কিছু নেই, একদম বোল্ড, মানে পুরো টাক মাথা, মানে গোল একটা, কিন্তু লোক, একটা লোক বসে আছে। তো মানে অনেকেরই পরীক্ষা চলছে, অনেকে হয়তো রাত জেগে আজকেও পড়বেন এবং এখনো পড়ছেন, তাদের জন্য বলি যে আপনি এর আগে আপনার জীবনে কোনো অস্বাভাবিক কোনো কিছু ছিল না? তেমন কিছুই না, এটা স্বাভাবিক ব্যাপার স্যাপারই ছিল, সবসময় স্বাভাবিকভাবে চলছি, পড়েছি। এবং হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে আপনার ওদিনে হঠাৎ করে দেখলাম জিনিসটা, এবং হাসার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখলেন যে দাঁত নেই, তখন আপনি ভয় পেয়েছিলেন? তৎক্ষণাৎ আমি প্রচন্ড ভয় পেয়ে আমি সেন্সলেসই হয়ে গেলাম, কারণ সকালবেলা তখন আমি দেখলাম যে আমি চেয়ারের পাশে শুয়ে আছি আর কি, ব্যথাটা পেয়েছিলাম। যেহেতু আমি একলা ছিলাম, যদিও বাসায় অনেক লোক ছিল, আমি একলাই পড়তাম, একাই থাকতাম। আচ্ছা, তো ব্যাপারটা এরকম। এই ভদ্রলোক যাকে আপনি দেখেছিলেন, সেই ভদ্রলোক কি আপনার পরিচিত? নো, কখনো আমি এটা রিলেট করতে পারিনি, এখন আজকেও আমি কখনো কল্পনা করতে পারি না যে কিরকম ছিল দেখতে। কারো আত্মীয়দের সাথে বা কারো চেনা মুখের সাথে কখনো মিল খায় নাই। আচ্ছা, এটাই আর কি। প্রথমে ভয় পাওয়ার ঘটনা হচ্ছে, সবচেয়ে ভয় পাওয়ার ঘটনা হচ্ছে এটা। এরপর থেকে শুরু হয় হচ্ছে আমার সমস্যা। আর সমস্যাগুলো কেমন? সমস্যা শুরু হয় তারপর থেকে দুঃস্বপ্ন দেখা শুরু করি। অবশ্যই অনেক দুঃস্বপ্ন দেখতাম। স্বপ্নগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য আপনার সাথে যেটা শেয়ার করেছি ভাইয়া, যেটা যে আমি স্বপ্ন দেখতাম, সাধারণত এটা বেশি দেখতাম, একটা জায়গায় আমাকে বলি দেওয়া হচ্ছে, হ্যাঁ, একটা বেদিতে শুয়ে বলি দেওয়া হচ্ছে, এবং তার সামনে একটা মূর্তির মতো কিন্তু জীবন্ত, হ্যাঁ, অনেক শ্যাডোর মতো। তো এটা দেখে চিৎকার করতাম, তারপর আস্তে আস্তে করে অসুস্থ হয়ে যাই, এভাবে করেই আর কি আগাতে থাকে আর কি। এই আচ্ছা, এবং অসুস্থতা আপনার কি ধরনের ছিল? এবং ভয়াবহ টাইপের। আমি এখনো খুব বেশি একটা সুস্থ নয়, বাট প্রথম থেকে যেরকম প্রথম সাধারণত জ্বর আসতো, আবার একটা ভয়াবহ সমস্যা হলো 2006 আমি আমার চোখের ভিশনে প্রবলেম হলো, আমার আই ভিশনের খুব প্রবলেম হলো, যে আমি মাঝে মাঝে চোখে দেখতে পারতাম না। চোখে দেখতে পেতেন? একদমই দেখতে। এটা কি হঠাৎ করে একদিন? এটা হঠাৎ করে একদম, একটা বিশ্বকাপ খেলা হচ্ছিল, আমি আমার মা দেখছিলাম, খেলা দেখতে দেখতে আমি বলছি যে আমার কোনো লাইট নাই কেন হঠাৎ করে, কারণ আমার ব্যাকআপ লাইট সুইচ কিছু চলছে না কেন মা? কিন্তু হঠাৎ করে আমার বলছে, মা বউ তো চলছে, তো খেলার শব্দ শুনতে, তখন আমি বুঝলাম যে না, আমি চোখে দেখতে পাচ্ছি না। তো এটা একটা ডিজিজ হয়ে গেল এরকম। আচ্ছা, তো এখানকার কোনো ডাক্তার কিন্তু আসলে মানে কোনো রকমই কোনো এক্সপ্লেনেশন দিতে পারে নাই। আমাদের দেশে অনেক বড় বড় ডাক্তার আমাকে দেখেছেন, আর বাইরেও আমি গিয়েছি, এই কারণেই গিয়েছিলাম। ডাক্তার বেসিক্যালি আপনাকে কি বললো? ডাক্তার আমি নাম কয়েকজনকে দেখেছেন? অনেক ডাক্তার বসেছিল আমাদের এখানে, একজন বড় একটা হসপিটালে। আমি আমার জন্য বোর্ডও বসেছিল, এখনো একটা বোর্ড কাজ করে। তো সেটা না, আমার চোখে যে প্রবলেমটার জন্য একটা বড় ডাক্তার বললেন যে আমি 6 মাসের মধ্যে আমি দেখতে পাবো না, আমার গ্লুকোমা টাইপের এরকম একটা ডিজিজ হয়েছিল, তিনি বলেছিলেন আর কি। বাট পরবর্তীতে বোর্ড বললো যে না, এটা হচ্ছে না, এরকম না, চোখে প্রবলেম না, হয়তো চোখের যে ভিতরে যে একটা অপটিক্যাল লোব আছে, সেখানে আমার কিছু সময় ফ্লুইড আসতো না। এটা অদ্ভুত প্রকারের একটা সমস্যা ছিল আর কি। এটা আসলে ঠিক হয়ে গেল আর কি, এরকম। বাট আমি এখনো কিছু সমস্যার মধ্যে ভুগছি। যেমন গত বছর একটা বড় সড়ো একটা অসুখ হয়ে গেল, মেনিনজাইটিস হয়ে গেছে। আচ্ছা, এখন কি আপনি কিছু দেখেন? আমি দেখি, এখন দেখতে দেখতে কোনো কিছুই আমার কিছু মনে হয় না, উল্টো কিছু মনে হয়, অনেক কিছু সহ্য ক্ষমতা হয়ে গেছে। আমি বুঝতে পারি যে কোনো সমস্যা আছে,
যেটা আসলে আপনার সাথে আজকে শেয়ার করা হয়নি। যেমন আমি 6 তলায় উঠে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার এখানে লিফট নেই, তো ভয়ঙ্কর অবস্থা। আমার কাছে 6 তলায় এখন দাঁড়িয়েছি, কোনো সমস্যা আছে কিনা আমি বলতে পারি না, দিন আছে কিনা বুঝতে পারি না, আমি বুঝতে পারি সমস্যা আছে এরকম। তবে আমাকে এর জন্য অনেক মূল্য দিতে হচ্ছে আর কি, অনেক কিছুই আর কি সাফার করতে হচ্ছে। আমার পরিবারও সাফার করে, যেমন আপনাকে যেটা বললাম, আমার ওয়াইফও খুবই মাঝে মধ্যেই দেখেন, সে আজকেও সে আসতে বলার সময় সে বলছে যে একটু সাবধানে এসো, মানে সেও ভয় পেল। আপনার সাথে যখন কথা হলো গত সপ্তাহে, তখনও খুবই প্রচন্ড ভয় পেল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগলো শেষমেশ, এরকম যে তাকে বোবায় ধরার মতো আর কি বলে। ইফতেখারের ঘটনার পরে আপনি আপনার লাইফ দিয়ে, মানে আপনি যেটা বলছিলেন যে আপনার একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা খুবই অদ্ভুত টাইপের, সেই ঘটনাটা আমরা একটু শুনি। ওকে, অ্যাকচুয়ালি রাসেল ভাই আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এটার মধ্যে যেটা বেস্ট সেটা প্রথম কি আপনি পারতেন কন্ট্রোল করতে নাকি প্রথম আপনি আসলে? অ্যাজ ইউজুয়াল আমি সবার মতো প্রথম ভয় পেতাম, প্রচন্ড ভয় পেতাম। দেন এটা নিয়ে যখন আমি রিসার্চ শুরু করি, তখন আমি জানতে পারি জিনিসটা আসলে অন্য একটা জিনিস। আচ্ছা। এবং মানুষ যেটাকে বোবা ভূত বলে, অ্যাকচুয়ালি এটা স্লিপ প্যারালিসিস লেভেলে যাওয়ার পরে মানুষ অন্যান্য ডাইমেনশনের অন্যান্য বিং, মাল্টি ডাইমেনশনাল বিংস দেখতে পায়, সেগুলোকে মানুষ ভূত বলে মনে করে এবং তখন সেটাকে বোবা ভূত বলে আখ্যায়িত করে। এটাও তো কন্ট্রাডিকশন আছে, এক একজনের কাছে ব্যাখ্যাটা একরকম, বাট আমি আপনার ব্যাখ্যাটা আপনি দিলেন এবং আপনি আপনার ঘটনাটা প্লিজ যদি বলতেন। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে স্লিপ প্যারালাইসিস এর মাধ্যমে অ্যাস্ট্রাল প্রজেকশন আর কি আউট অফ বডি এক্সপিরিয়েন্স করি, সেভাবে একদিন করা শুরু করলাম। এবং এটা আমি বলছি কারণ এটা আমার বেস্ট ঘটনা অনেক ঘটনার মধ্যে। সো আমি অ্যাজ ইউজুয়াল স্লিপ প্যারালাইসিস স্টেটে চলে গেলাম। পরে সকালে উঠে আর কি 10 মিনিট জেগে থেকে তারপর আবার শুতে হয় এবং নড়াচড়া করা যায় না, তখন আপনি স্লিপ প্যারালাইসিস স্টেজে চলে যাবেন। সো চলে গেলাম, তো তখন আমি আর কি নিজের মাইন্ডটাকে পুরো ফ্রেশ করে দিলাম এবং রিল্যাক্স হয়ে গেলাম যে এখন আমি আমার বডি থেকে বের হব, আউট অফ বডি এক্সপিরিয়েন্স করব। সো আফটার দ্যাট আমি 4 থেকে 5 সেকেন্ড ট্রাই করার পরেই আমি আমার বডি থেকে বের হয়ে আসলাম। এবং বডি থেকে বের হয়ে আসার পরেই আমি যেটা দেখলাম যে আমি যেই রুমে ছিলাম, আমি সেই রুমে না, আমি সম্পূর্ণ একটা ডিফারেন্ট রুমে এবং ডিফারেন্ট ডাইমেনশনে চলে গিয়েছি। এবং রুমটা খুবই বড়, এবং এটা বলতে হবে যে একটা প্যালেসের ভিতর যদি একটা রুম থাকে, মাস্টার বেড, প্যালেসের ভিতরে মাস্টার বেড আর কি, খুবই বড় এবং খুবই লাক্সারিয়াস একটা রুমের মধ্যে আমি দেখলাম নিজেকে। তারপর আমি ওখান থেকে বাইরে তাকিয়ে দেখলাম যে গাছপালার পাতার কালার টোটালি ডিফারেন্ট, সবুজ, বাট ইটস আনডেসক্রাইবেবল, স্টিল ডিফারেন্ট। অ্যান্ড যে সূর্যের আলোর যে কালারটা ছিল সেটা ছিল গোল্ডেন। সো দেন আমি আস্তে আস্তে আগিয়ে আমি দরজায় হাত দিলাম এবং দরজাটা খুললাম। দরজা খুলে আমি বাইরে যেটা দেখলাম যে ইটস অ্যাকচুয়ালি প্যালেস আর কি, বিশাল বড় একটা বাসা এবং একটা সিঁড়ি আপনার আর কি গোল হয়ে নিচের দিকে নেমে গেছে। তো তখন আমি আগেও আমি শুনেছি যে স্লিপ প্যারালাইসিসের মাধ্যমে আপনি আউট অফ বডিতে গেলে আপনি উঠতে পারবেন, ফ্লাই করতে পারবেন, ফ্লোট করতে পারবেন। সো আমি আমার বডির সামনের পার্টটা বেন্ড করে পাটা সোজা করে দিলাম। তখন আমি ফ্ল্যাট হয়ে একদম সোজা হয়ে উড়া শুরু করলাম। তখন আমি সেখান থেকে ফ্লোট করে আর কি সিঁড়ি দিয়ে, আসলে কিন্তু আপনার শরীরটা ওইখানেই শুয়ে আছে, আমার ফিজিক্যাল বডি আমার যে আপনার রুমের মধ্যে আমার রুমে শুয়ে আছে, কিন্তু আমার অ্যাস্ট্রাল বডি যেটাকে বলে, ওর অ্যাস্ট্রাল বডিটা আমার বাইরে এবং ওইটাই আমি এক্সপিরিয়েন্স করছি। এবং আমার থার্ড আই ওপেন সেই মুহূর্তে, সেই কারণে আমি থার্ড আই দিয়ে এগুলো দেখছি, কারণ আমার ফিজিক্যাল আই কিন্তু ক্লোজড। সো তখন আমি ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ফ্লোট করে নিচের দিকে গেলাম এবং নিচের দিকে মেইন গেটটা দেখলাম। মেইন গেটটা দেখে আমি তখন ভাবলাম মেইন গেটটাকে আমি টাচ করবো না, এটা থ্রু দিয়ে যাব, কারণ আউট অফ বডিতে আপনি একটা জিনিস টাচও করতে পারেন, আবার আউট অফ বডিতে আপনি একটা জিনিস টাচও করতে পারেন, আবার থ্রু দিয়েও যেতে পারেন। সো আমি চিন্তা করলাম যে আমি এবার দরজাটার থ্রু দিয়ে যাবো। এবং দরজাটার থ্রু দিয়ে যাওয়ার পরে আমি বাইরে যেটা দেখলাম যে বাইরের ভিউটা এত জোস আর কি, এত সুন্দর আর কি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি ট্রাই করি, একটা বন, একটা জঙ্গল বা একটা বাগানকে মানুষ বড় বড় গাছপালা দিয়ে যদি অর্গানাইজড ওয়েতে সাজায়, সেটাকে যদি জঙ্গলের মতো দেখা যায়, যেরকম লাগবে সেরকম। এটা তাও এক্সপ্লেনেশনটা হলো না, কিন্তু এর চেয়ে বেশি আমি বলতেও পারছি না। তো তারপরে আমি এবং ওই গাছপালা এবং ফুল ফল যা ছিল ওগুলো একটাও এই পৃথিবীতে আমি আজ পর্যন্ত দেখিনি, মনে হয় কেউই দেখেনি, অ্যাটলিস্ট এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে। সো আমি এগুলো দেখলাম, দেখার পরে আমি সেটার থ্রু দিয়ে ওড়া শুরু করলাম। মাঝখান দিয়ে একটা পথ চলে গেছে সেই বাগানের। সো আমি মাঝখান দিয়ে ওড়া শুরু করলাম, উঠছি, আপনি অনেক কিছু দেখছি আশেপাশে, বিভিন্ন ধরনের গাছপালা, ন্যাচারাল ভিউ, এবং আকাশের উপরে আমি দেখতে পাচ্ছি যে অন্য ধরনের প্ল্যানেটও দেখা যাচ্ছে। ভিউ চেঞ্জও হয় মাঝে মাঝে, একবার তাকিয়ে দেখে এটা, একবার তাকিয়ে দেখে ওঠা। যাই হোক, তো আগাচ্ছি, হঠাৎ করে সামনে দেখলাম যে ইলেকট্রিক ডিস্কের মতো কিছু কয়েকটা জিনিস। তো
ইলেকট্রিক ডিস্কের মতো কয়েকটা জিনিস এবং এগুলো এক একটা পেয়ার, একটার মুখোমুখি হয়ে আছে আপস অ্যান্ড ডাউন স্টাইলে, একটা উপরে একটা নিচে, এবং মাঝখানে ইলেকট্রিক লাইনটা এরকম যে বিদ্যুৎ বজ্রপাত হলে যে আমরা যে বিদ্যুৎটা দেখি না, ওরকম ইলেকট্রিক লাইন প্রত্যেকটা ডিস্কের পেয়ারের মাঝখানে। সো আমি ভাবলাম, আমি শুনেছি যে আউট অফ বডিতে থাকলে পেইন ফিল হয় না, সো আমিও ফুল কনফিডেন্স নিয়ে ওটার ভিতর দিয়ে চলে গেলাম। ভিতর দিয়ে যাওয়ার সময় তখন আমার মনে হলো সামথিং সাকড মি ইন। সো এটা মানে হলো যে কিছু একটা জিনিস আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমি ফিল করছি আমি উপর দিকে চলে যাচ্ছি আর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। অ্যাট দ্যাট মোমেন্ট আমার ফিল হলো যে আমি আর কন্ট্রোল করতেই পারছি না। সেই সময় আমি নিজেকে আবার আবিষ্কার করলাম সেই বেডটাতে, আর কি ওই ডাইমেনশনের ওই বেডটাতে, যে রুমটা থেকে আমি শুরু করেছিলাম আমার জার্নি। সো ওখানে আমি নিজেকে পেলাম এবং তারপর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তারপর আমি ফিজিক্যাল আই খুলে আমি ব্যাক করলাম আমার বডিতে।